আরেকটা হচ্ছে বাউন্ডারি লেয়ার, ইন্ট্রোডাকশন টু বাউন্ডারি লেয়ার। তো এর পর হচ্ছে আমরা হচ্ছে যে চ্যাপ্টারটা শুরু করবো সেটা হচ্ছে ফোর্সেস অন সাবমার্জ বডিজ। এই চ্যাপ্টারটা খুবই ছোট। এই চ্যাপ্টারে ছোট বলতে চ্যাপ্টারে অনেক কিছু আছে, আমাদের এত কিছু পড়া লাগবে। আমি জাস্ট কয়েকটা বেসিক টার্ম যেগুলো আমাদের ভবিষ্যতে প্রয়োজন হতে পারে সেই বেসিক টার্মিনোলজি গুলা এখানে দেখবো। তো ফোর্সেস অন সাবমার্জড বডি, সাবমার্জ কথাটা মিনিংটা হচ্ছে যেটা হচ্ছে ডুবানো অবস্থায় আছে, ঠিক আছে, ডুবানো। এখন আমরা পড়তেছি কোন সাবজেক্ট, আমরা পড়ছি হচ্ছে ফ্লুইড মেকানিক্স। তার মানে হচ্ছে সাবমার্জ বডি মানে এখানে বোঝানো হচ্ছে যেই বস্তুগুলো কোনো একটা ফ্লুইডে ডুবানো অবস্থায় আছে, সম্পূর্ণরূপে ফ্লোটিং অবস্থায় ডুবানো অবস্থায় আছে, সেই ফ্লুইডের সেই বস্তুটার উপরে কি কি ধরনের ফোর্স কাজ করে সেই ফোর্সের ব্যাপারে এখানে আলোচনা করা হবে, ঠিক আছে। তো এখানে বেসিক্যালি দুইটা জিনিস সম্পর্কে আমরা জানবো, একটা হচ্ছে ড্র্যাগ ফোর্স আর একটা হচ্ছে লিফট ফোর্স। আচ্ছা, তো ধরলাম এটা একটা স্টেশনারি বডি, যে কোনো একটা বস্তু, ঠিক আছে। এই বস্তুটা শেপটা যেরকম যে কোনো কিছুই হতে পারে। ধরে নেওয়া হচ্ছে বাম দিক থেকে ডান দিকে ইউ বেগে কিছু ফ্লুইড ফ্লো হচ্ছে। ফ্লুইড ফ্লো হওয়ার সময় এই ফ্লুইডটা যখন এই বস্তুটাকে গিয়ে আঘাত করবে, তখন এই বস্তুটাতে দুই ধরনের ফোর্স কাজ করবে। একটা হচ্ছে এফ ডি, যেটাকে বলা হয় হচ্ছে ড্র্যাগ ফোর্স, এফ ডি যেটাকে বলা হয় হচ্ছে ড্র্যাগ ফোর্স, আর এফ এল যেটাকে বলা হয় হচ্ছে লিফট ফোর্স। তো ড্র্যাগ ফোর্স কি? ড্র্যাগ ফোর্স হচ্ছে এই এই যে একটা ফ্লুইড যে ফ্লো হচ্ছে, এই ফ্লুইডটা যেই দিক বরাবর ফ্লো হচ্ছে সেই দিকের প্যারালালি যে ফোর্সটা কাজ করে বস্তুটার উপরে, সেই ফোর্সটাকে বলা হয় হচ্ছে ড্র্যাগ ফোর্স। এটাকে বলা হচ্ছে প্যারালাল, ঠিক আছে, প্যারালেল, প্যারালেল টু ফ্লুইডের, ফ্লুইডের যে ডিরেকশন, ফ্লুইড ডিরেকশন হচ্ছে এটা, তাই না, ফ্লুইডের ডিরেকশন এটা। এখন ফ্লুইড ডিরেকশন, ফ্লুইড যেদিকে মুভ করছে সেই ডিরেকশনের প্যারালালি যে ফোর্সটা কাজ করে সেটাকে বলা হয় হচ্ছে ড্র্যাগ ফোর্স। আর এই ফ্লুইড ডিরেকশনের পারপেন্ডিকুলারলি, পারপেন্ডিকুলার বলতে বোঝানো হচ্ছে লম্বভাবে, ঠিক আছে, 90 ডিগ্রি বা রাইট অ্যাঙ্গেলে যে ফোর্সটা কাজ করে সেটাকে বলা হয় হচ্ছে লিফট ফোর্স, ঠিক আছে। সবসময় মাথা রাখবেন যে ফ্লুইড যেদিক থেকে যেদিকে মুভ করছে বস্তুটার উপরে ওই ফ্লুইডটা যখন আঘাত করতেছে, তখন বস্তুটার উপরে দুই ধরনের ফোর্স কাজ করে। একটা হচ্ছে ড্র্যাগ ফোর্স, যেটাকে এফ ডি দিয়ে প্রকাশ করা হয়, একটা হচ্ছে লিফট ফোর্স, যেটাকে এফ এল দিয়ে প্রকাশ করা হয়। ড্র্যাগ ফোর্স কোনটা? ড্র্যাগ ফোর্স হচ্ছে ফ্লুইডের ডিরেকশনের প্যারালাল ডিরেকশনে যে ফোর্সটা কাজ করে সেটাকে বলা হয় হচ্ছে ড্র্যাগ ফোর্স। আর ফ্লুইড ডিরেকশনের পারপেন্ডিকুলার ডিরেকশন, পারপেন্ডিকুলার পারপেন্ডিকুলার ডিরেকশনে যেই ফোর্সটা কাজ করে সেটাকে বলা হয় হচ্ছে লিফট ফোর্স, যেটাকে এফ এল দিয়ে প্রকাশ করা হয়। আর এই ড্র্যাগ ফোর্স আর লিফট ফোর্সের রেজাল্টেন্ট ফোর্সকে বলা হয় হচ্ছে এফ আর। রেজাল্টেন্ট ড্র্যাগ ফোর্স আর লিফট ফোর্সের যে রেজাল্টেন্ট ফোর্স সেটাকে এফ আর দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে। সো এই দুটোর সঙ্গে এখানে লেখা আছে, আমি যেটা বললাম সেটা এখানে লেখা আছে, রাইট, ইন দ্য ডিরেকশন অফ মোশন, ঠিক আছে। প্যারালাল মোশন, ইন দ্য ডিরেকশন আর প্যারালাল একই কথা। আর ইন দ্য ডিরেকশন পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন অফ মোশন, ঠিক আছে। সো এটা হচ্ছে ড্র্যাগ ফোর্স আর লিফট ফোর্স। আর ড্র্যাগ ফোর্স আর লিফট ফোর্সের যেই রেজাল্টেন্ট ফোর্স সেটাকে বলা হয় হচ্ছে এফ আর। এফ আর এর এটা হচ্ছে এরকম, এফ ডি, সরি, এফ ডি স্কোয়ার প্লাস এফ এল স্কোয়ার। এটাকে রেজাল্টেন্টের ইকুয়েশন জানেন। দুইটা দুইটা বস্তুর, সরি, দুইটা ফোর্সের রেজাল্টেন্ট হচ্ছে ফোর্স বের করার সূত্রটা হচ্ছে এটা। আচ্ছা, তো এই ড্র্যাগ ফোর্স আর লিফট ফোর্স হচ্ছে এটা গেল। তো কোন একটা বস্তু তে ড্র্যাগ ফোর্স আর লিফট ফোর্স বের করার জন্য দুটো ইকুয়েশন আছে। এই হচ্ছে সেই দুটো ইকুয়েশন। তো ইকুয়েশনের ডেরিভেশন আমাদের পড়তে হচ্ছে না, আমাদের কিছু জানতে হবে ইকুয়েশনের কোনটা কি এবং ইকুয়েশনটা মুখস্থ রাখতে হবে। তো এই ইকুয়েশনে যেই চারটা না পাঁচটা ই আছে, প্রথম জিনিসটা হচ্ছে এফ ডি ইকুয়াল টু সি ডি ইন্টু এ ইন্টু রো ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2। এখানে সিডি হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ড্র্যাগ, কোএফিসিয়েন্ট অফ ড্র্যাগ। এটা একটা কনস্ট্যান্ট মান, যে মানটা ইউজুয়ালি বস্তুর উপরে নির্ভর করে,
ঠিক আছে, কোনো একটা বস্তু যে কোন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হচ্ছে বা বস্তুটা শেপ কেমন সেটার উপর ডিপেন্ড করে। এ হচ্ছে বস্তুটার এরিয়া, ঠিক আছে, বস্তুটার এরিয়া। রো হচ্ছে যেই ফ্লুইডটার মোশন নিয়ে আমরা মানে যেই ফ্লুইডটাতে আমরা আমাদের বস্তুটা সাবমার্সড অবস্থা আছে সেই ফ্লুইডের ডেনসিটি। ইউ হচ্ছে ফ্লুইডের ভেলোসিটি, এই যে আমরা ছবিতে দেখছিলাম, ইউ হচ্ছে ফ্লুইডের ভেলোসিটি। আর এই তো, সো আর এফএল এর ক্ষেত্রে কি হবে, এই এ রো ইউ স্কয়ার বাই 2 এটা সেম, শুধু হচ্ছে এখানে কোএফিসিয়েন্ট অফ ড্র্যাগ এর জায়গায় হয়ে যাবে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ লিফট। এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু, যে ভ্যালুটা ডিপেন্ড করে হচ্ছে বস্তুর ম্যাটেরিয়ালসের উপরে বা শেপের উপরে। আচ্ছা, তো আহ, তো আমি যদি সিম্পল একটা অঙ্ক এখানে কি করি, যে এ ফ্ল্যাট প্লেট, একটা 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 ম্যাথ করি। আমাদের হচ্ছে এই চ্যাপ্টারে শুধু এই 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 সূত্রগুলাই জানতে হবে, এর বেশি আমাদের জানার প্রয়োজন নাই এত বিষয়। আমি যতটুকু পড়াচ্ছি ততটুকুই পড়বো না, ঠিক আছে। তো এটা এই যে আমরা সূত্রটা দেখলাম, যে সূত্র দুইটা দেখলাম, এই সূত্র দুইটা একটা ম্যাথ করি। তো বলা আছে এ ফ্ল্যাট প্লেট 1.5 মিটার ইন্টু 1.5 মিটার, একটা ফ্ল্যাট প্লেট যেটা ডাইমেনশন দিয়ে দেওয়া আছে 1.5 ইন্টু 1.5, মুভস এট এত কিলোমিটার পার আওয়ার, একটা ভেলোসিটি দেওয়া আছে, মুভস এট এত কিলোমিটার পার আওয়ার ইন স্টেশনারি এয়ার অফ ডেনসিটি এত 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 এত, তার মানে হচ্ছে ডেনসিটি দেওয়া আছে এত এত এত। If the coefficient of drag and lift are এত এবং এত respectively, determine the lift force, drag force, the resultant force and power required to keep the plane in motion. তাহলে দেখি আমাদের কি কি ইনফরমেশন দেওয়া আছে। আমাদের প্রথমে ডাইমেনশন দেওয়া আছে, তোমার ডাইমেনশন দেওয়া আছে মানে কি, এখানে এ দেওয়া আছে, এরিয়া এখান থেকে আমরা বের করে নিতে পারবো। মুভ সেট ভেলোসিটি দেওয়া আছে, বস্তুটা কি ভেলোসিটিতে মুভ করছে সেটা আমাদের দেওয়া আছে, যেটা হচ্ছে ইউ। বস্তুটা ডেনসিটি দেওয়া আছে, বস্তুটা যে ফ্লুইডে মুভ করছে সেই ফ্লুইডটা, যে ফ্লুইডটা হচ্ছে এয়ার, এখানে এয়ারের ডেনসিটি দেওয়া আছে এত। কোএফিসিয়েন্ট অফ ড্র্যাগ এন্ড লিফট দেওয়া আছে, কোএফিসিয়েন্ট অফ ড্র্যাগ সিডি এবং কোএফিসিয়েন্ট অফ লিফট সিএল দেওয়া আছে। এইগুলা দিয়ে বের করতে বলছে দ্য লিফট ফোর্স, মানে এফএল কত, ড্র্যাগ ফোর্স এফডি কত, রেজাল্টেন্ট ফোর্স এফ আর কত, এন্ড পাওয়ার ইকুয়াল টু কিপ দ্য প্লেট ইন মোশন, মানে এই যে প্লেটটা, এই প্লেটটাকে মোশনে রাখতে হলে বা গতিশীল রাখতে হলে আমাদের কি পরিমাণ পাওয়ার লাগবে সেই পাওয়ার বের করতে হবে। তো দেখেন সবই দেওয়া আছে আমাদের, আমরা সূত্র অনুসারে জানি কি, এটা হচ্ছে সেই সূত্র, ফোর্স ড্র্যাগ ফোর্স লিফট ফোর্স বের করে, দেখেন সবই দেওয়া আছে। তো সবই দেওয়া আছে, মান বসাই দিলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে ড্র্যাগ ফোর্সের মান, লিফট ফোর্সের মান, সবই দেওয়া আছে। আমি যদি মানগুলো বসাই পেয়ে যাচ্ছি হচ্ছে লিফট ফোর্সের মান। রেজাল্টেন্ট ফোর্স আমি বলছি এফ আর ইকুয়াল টু, এই সূত্রটা লিখে দিচ্ছিলাম একটু আগে বইতে, এইখানে দেওয়া আছে, দেওয়া আছে। তো হচ্ছে লিফট ফোর্স, ড্র্যাগ ফোর্স, রেজাল্টেন্ট ফোর্স বের করতে পারছি। আর পাওয়ার ইকুয়াল টু হয় হচ্ছে ফোর্স, এটা মাথায় রাখবেন, এইভাবে মাথায় রাখবেন, এখানে আমাদের শর্টকাটে লেখা আছে ফোর্স ইনটু ভেলোসিটি, ঠিক আছে, ফোর্স ইনটু ভেলোসিটি। এখন বলবেন স্যার এখানে তো দুই ধরনের ফোর্স আছে, আমরা কোন ফোর্সটাকে ইনক্লুড করব? এই ফোর্সটা হচ্ছে ড্র্যাগ ফোর্স, ঠিক আছে। আমি যে পাওয়ার ইকুয়াল টু ফোর্স ইনটু ভেলোসিটি লিখছি, এটা হচ্ছে ইন জেনারেল, ঠিক আছে। ইন জেনারেল যে কোনো বস্তুর পাওয়ার বের করতে হলে বা যে কোনো বস্তু গতিশীল অবস্থায় থাকলে তার পাওয়ার বের করতে হলে এটা হচ্ছে রেগুলার সূত্র। এই সূত্রটা দেওয়া আছে হচ্ছে বইয়ের প্রথম চ্যাপ্টারে, একদম এই বইটার প্রথম চ্যাপ্টারে এই টাইপের এই ছিল, ফ্লুইড মেকানিক্স 1 এ আপনারা খুব সমস্যা হচ্ছে, এটা মনে না থাকাই স্বাভাবিক, সমস্যা। তো ফোর্স ইনটু ভেলোসিটি, আর যখন বস্তুটা সাবমার্সড অবস্থায় থাকবে, যখন ড্র্যাগ ফোর্স লিফট ফোর্সের হিসাব আসবে, তখন সেখানে এই ফোর্সটা হয়ে যাবে তখন ড্র্যাগ ফোর্স, ঠিক আছে। তার মানে হচ্ছে এফ ডি ইনটু ভেলোসিটি, এখানে একটা ইউ, এফ ডি ইনটু ইউ। তো এফ ডি, আপনারা এফ ডি মানে হচ্ছে ড্র্যাগ ফোর্স বের করে ফেলছেন, লিফট ফোর্সও সরি ভেলোসিটিও এখানে কোশ্চেনে দেওয়া আছে, মান বসালে হচ্ছে অ্যান্সার পাওয়া যাবে। এখানে 1000 দিয়ে ভাগ দেওয়ার রিজনটা হচ্ছে যে এটার যেই একক সেটা হচ্ছে ওয়াট, ঠিক আছে।
আমি পাওয়ারের একক হচ্ছে ওয়াট। এটাকে যদি আমি 1000 দিয়ে ভাগ দিই তাহলে কি হবে, কিলোওয়াটে অ্যান্সার আসবে। সো ডাইরেক্ট এটা বলছে, ঠিক আছে। সো এটা ম্যান্ডেটরি না, আপনি চাইলে এইভাবে ইন ডিটেলস মনে রাখতে পারেন, যদি শর্টকাটে মনে রাখতে চান এভাবে মনে রাখতে পারেন, যেভাবে সুবিধা হয়, ঠিক আছে। তো এরপর এই রিলেটেড যেরকম যতগুলো ম্যাথ আছে এগুলা এখানে ট্রাই করবেন। 14.1 থেকে 14. 14.1 থেকে 14.9 পর্যন্ত, ঠিক আছে। 14 টু 14.9 কিন্তু সেম টাইপের ম্যাথ, একটাতে এফএল দেওয়া আছে, এফডি বলছে, মানে মেইন বেসিক ইকুয়েশন একই, একটা দেওয়া আছে একটা বেসিক ইকুয়েশন। আচ্ছা, এই চ্যাপ্টারে মোটামুটি এটুকু, ঠিক আছে। এই চ্যাপ্টারে বেশি বেশি আমাদের পড়া লাগছে না। বলতো এই চ্যাপ্টারে আমাদের বেসিক্যালি একটা দুইটা টার্ম এবং সেই টার্মের কিছু ম্যাথড দেখা ছিল। সো এই চ্যাপ্টারে আমরা কি শিখলাম, বেসিক্যালি ড্র্যাগ ফোর্স কি, কোনো একটা বস্তু যখন সাবমার্স অবস্থায় থাকে ফ্লুইডে, এবং সেখানে দুই ধরনের ফোর্স কাজ করে, ড্র্যাগ ফোর্স, লিফট ফোর্স। কি ড্র্যাগ ফোর্স কি, লিফট ফোর্স কি সেটা দেখলাম। এরপরে হচ্ছে ড্র্যাগ ফোর্স এর লিফট ফোর্স থেকে রেজাল্টেন্ট ফোর্স দেখলাম। আর সেই ড্র্যাগ ফোর্স লিফট ফোর্স এর হচ্ছে যে ইকুয়েশন, সেই ইকুয়েশনটা দেখলাম, এবং সেই ইকুয়েশন রিলেটেড একটা কয়েকটা একটা ম্যাথ করলাম এবং বাকি প্র্যাকটিস করলাম। আচ্ছা, তো এই তো বেসিক্যালি এই চ্যাপ্টারটাই করবো। আহ ছিল এখানে একটু। আচ্ছা, এরপরে চ্যাপ্টারটা হচ্ছে কম্প্রেসিবল ফ্লো। এই চ্যাপ্টারটা আমরা সবার লাস্টে পড়বো, সেটা অনেক বড় একটা চ্যাপ্টার, অনেক কিছু পড়ার আছে। সো এটা একটু লাস্টে পড়বো। আগে আমরা হচ্ছে মডেল অ্যানালাইসিস। আচ্ছা, তো ডাইমেনশনাল অ্যানালাইসিস জিনিসটা কি? ডাইমেনশনাল অ্যানালাইসিস জিনিসটা হচ্ছে যে আম, আম, আমরা কি এখানে কেউ মাত্রা, এই ওয়ার্ডটার সাথে পরিচিত? মাত্রা বা মাত্রা বিশ্লেষণ, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেল, বা এসএসসি তে মেবি ছিল নাকি ইন্টারমিডিয়েটে ছিল, আমার এক্স্যাক্টলি মনে নেই। আচ্ছা, মাত্রা বিশ্লেষণ একটা টার্মিনোলজি ছিল, আপনার কি ওয়ার্ডটার সাথে পরিচিত কেউ এখানে? মাত্রা বিশ্লেষণ। আচ্ছা, তো জি আমি না স্যার। যারা কিছু পরিচিত না, আমি একটু পরিচিত করিয়ে দিই, কারণ ওইটার নলেজটা একটু ইম্পর্টেন্ট এখানে বোঝার জন্য। মাত্রা জিনিসটা হচ্ছে যে আম, প্রত্যেকটা আমাদের আমাদের পৃথিবীতে অনেকগুলা রাশি আছে, তাই না? যেমন দৈর্ঘ্য, ভর, সময়, আহ, তারপরে হচ্ছে বল, ফোর্স, তারপরে ডেনসিটি, ডট ডট ডট, এরকম অনেকগুলা অনেকগুলা টার্ম আছে, অনেকগুলা রাশি আছে বেসিক্যালি। এই রাশিগুলা প্রত্যেকটার নির্দিষ্ট কিছু একক আছে। কিছু কিছু রাশি আছে যাদের আবার একক নাই, লাইক রেনল্ড নাম্বার, গ্রাসফ নাম্বার, বায়ট নাম্বার, ডট ডট ডট। তো কিছু কিছু ইসের একক আছে, কিছু কিছু ইসের একক নাই, যেমন ফোর্সের একক হচ্ছে নিউটন। তারপরে হচ্ছে টাইমের একক হচ্ছে সেকেন্ড। তারপরে আহ দৈর্ঘ্য বা লেন্থের একক হচ্ছে মিটার, এসআই ইউনিটে বলতেছে। তারপরে মাসের একক হচ্ছে কেজি। সো এই যে প্রত্যেকটা রাশির একটা একটা করে একক আছে, এই এককগুলো বেসিক্যালি দুই রকম, আমি যদি সহজে বলতে চাই। একটা হচ্ছে মৌলিক একক আর একটা হচ্ছে যৌগিক একক, ঠিক আছে। মৌলিক একক আর একটা হচ্ছে যৌগিক একক। তো মৌলিক একক জিনিসটা কি, মৌলিক একক যারা, তাদের হচ্ছে কি সেই এককগুলো অন্য কোনো এককের উপরে ইউজুয়ালি নির্ভর করে না, ইউজুয়ালি নির্ভর করে না। লাইক অন্য কোনো একক মানে অন্য কোনো রাশির উপরে এই মৌলিক এককগুলো নির্ভর করে না, তারা ইন্ডিপেন্ডেন্ট। তাদের মান কারোর জন্য পরিবর্তন হয় না, তারা নিজেরাই পরিবর্তন হয়। যেমন আমি যদি বলি সময়, টাইম টাইম কি কারোর জন্য চেঞ্জ হয়? আমি যদি কোনো একটা জায়গায়
টাইমকে চেঞ্জ করতে চাই তাহলে কি আমাকে অন্য কোনো ফ্যাক্টর চেঞ্জ করতে হয় না, কিন্তু টাইমকে টাইম নিজের মতোই চেঞ্জ হয়। আমি যদি বলি মাস, মাস ভর, ভর ভর কি কোনো কিছুর জন্য পরিবর্তন হয়? ভর ভর কি অন্য কোনো কিছুর উপরে দেবে? ভর কি সময়ের উপরে ডিপেন্ড করবে? করে? যে সময়ের সাথে সাথে ভরের পরিবর্তন হচ্ছে, হয় না, তাই না? কোনো কিছু কোনো একটা বস্তুর আমি যদি শেপের পরিবর্তন না করি তাহলে আমি তার ভর একই থাকে সবসময়। সেটা আমি বাংলাদেশে থাকি, আমেরিকায় যাই, পৃথিবীতে থাকি, অথবা চাঁদে যাই, তাদের মাস অলওয়েজ, যদি শেপের চেঞ্জ না করি তাহলে অবশ্যই মাস সবসময় একই রকম থাকে। আমি যদি বলি লেন্থ, আমি যদি কোনো একটা বস্তুর লেন্থের পরিবর্তন করতে চাই তাহলে কি আমার কি অন্য কোনো কিছু চেঞ্জ করা লাগে? আমি যদি হচ্ছে টেনে লম্বা বানাবো, টেনে লম্বা বানালে লেন্থ পরিবর্তন হবে, শেপ পরিবর্তন করতে হবে। বাট এমন কি আছে যে লেন্থ চেঞ্জ করার জন্য আমাকে মাস চেঞ্জ করতে হচ্ছে, টাইম চেঞ্জ করতে হচ্ছে, এরকম কিছু চেঞ্জ করতে হচ্ছে? হয় না কিন্তু। বাট আমি যদি বলি ফোর্স, মানে একটা বস্তুর উপর আমি ফোর্স চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে আমাকে কি করতে হবে? আপনি বলবেন যে স্যার ফোর্স মানে তো বল, আমি কোনো একটা বস্তু ভর উপরে ত্বরণ বল চেঞ্জ স্যার, করতে, হ্যাঁ, হ্যাঁ, ভর ভর এবং আর ত্বরণ, ত্বরণ। একটা বস্তুর উপরে বল বা ফোর্স আমি চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে সেখানে আমাকে কি করতে হবে? আমাকে সেখানে দুইটা প্যারামিটারের যে কোনো একটার পরিবর্তন আনতে হবে। ফোর্স ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন, এটা আমরা জানি নিউটনের সেকেন্ড ল। তার মানে কি, আমাকে ফোর্স চেঞ্জ করতে হলে মাস অথবা অ্যাক্সেলারেশন, যে কোনো একটা যে কোনো একটা প্যারামিটার চেঞ্জ করতে হবে, তাই না? যে কোনো একটা চেঞ্জ করতে হবে। আমি ভর চেঞ্জ করতে পারি অথবা অ্যাক্সেলারেশন বাড়াইতে পারি বা কমাইতে পারি। তো তার মানে কি, ফোর্স ডিপেন্ড করছে মাস আর অ্যাক্সেলারেশন এই দুইটা জিনিসের উপরে। এই যে ব্যাপারটা, যে ফোর্স ডিপেন্ড করছে মাস আর অ্যাক্সেলারেশন এই জিনিসগুলোর উপরে, এরকম কিন্তু পৃথিবীতে অনেক আছে, অনেক কিছু আছে। যেমন ডেনসিটি, আমি যদি বলি ডেনসিটি, ডেনসিটি ত্বরণ তাও স্যার। রো ইকুয়াল টু এম বাই ভি, রো ইকুয়াল টু এম বাই ভি। এম বাই ভি মানে কি? ডেনসিটি ইকুয়াল টু মাস বাই ভলিউম। তাহলে তাহলে কি আমার কোনো একটা বস্তুর ডেনসিটি পরিবর্তন করতে হলে আমাকে হয় তার মাস পরিবর্তন করতে হবে অথবা তার ভলিউমের পরিবর্তন করতে হবে, তাহলে ডেনসিটি পরিবর্তন হবে। এটাই যে কাইন্ড অফ তার মানে কি, ভেক্টর রাশি এটার মতো। না না, স্কেলার রাশি ভেক্টর রাশির মতো না, এটা হচ্ছে বাট মৌলিক রাশি আর লব্ধি রাশি স্যার। হ্যাঁ, বলছি মৌলিক রাশি আর লব্ধি রাশি স্যার, যেটা মানে মৌলিক রাশিটা মৌলিক স্বাধীন রাশি, বা নিরপেক্ষ, আর লব্ধি রাশিটা লব্ধ স্যার রাশি, মানে হ্যাঁ, জি স্যার কার উপরে ওদের উপর নির্ভর করে লব্ধ নির্ভর রাশিটা। করে, হ্যাঁ। না, এটা স্কেলার ভেক্টরের উপর মতো না। স্কেলার ভেক্টর ওটার সাথে দিকের সাথে সম্পর্ক আছে, ঠিক আছে, এখানে ডাইরেকশনের কিছু নেই। আচ্ছা, তো তো বেসিক্যালি যেটা বলছিলাম যে মাস বা ভলিউম আপনাকে কিছু একটা চেঞ্জ করতে হবে। তার মানে কি, ডেনসিটি চেঞ্জ করতে হলে আপনাকে যে কোনো একটা প্যারামিটার মাস বা ভলিউম চেঞ্জ করতে হচ্ছে। কিন্তু টাইম, মাস, লেন্থ এগুলো চেঞ্জ করতে হলে আপনাকে কোনো কিছু চেঞ্জ করতে হয় না, সেটা ইন্ডিপেন্ডেন্ট। এই যে ধরনের রাশিগুলোকে বলা হয় হচ্ছে মৌলিক রাশি বা ফান্ডামেন্টাল প্যারামিটার, ফান্ডামেন্টাল এগুলো মোট প্যারামিটার। 7টা আছে স্যার। সাতটা, এরকম টোটাল সাতটা। তো আমাদের সাতটা মুখস্থ রাখার দরকার নেই, আমাদের তিনটা জানলেই চলে বেসিক্যালি। আহ দৈর্ঘ্য, ভর, সময়, দীপন, তীব্রতা, ডট 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 আরো আছে, আমার নিজেরও মনে নেই সাতটা, আসলে কোনোদিন প্রয়োজন হয়নি ওই সাতটা, ইন্টারমিডিয়েটের পরে আর কোনোদিন প্রয়োজন হয়নি ওই সাতটা মুখস্থ রাখা। তো আহ যাই হোক, তো এটা হচ্ছে বলা হয় ফান্ডামেন্টাল প্যারামিটার, ঠিক আছে, বা ফান্ডামেন্টাল ডাইমেনশন, আরেকভাবে বলা যায় ফান্ডামেন্টাল ডাইমেনশনস বা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। আর এই যে যাদের আহ, যারা নির্ভর করে অন্য কিছুর উপরে তাদেরকে বলা হয় নন ফান্ডামেন্টাল ডাইমেনশন বা যৌগিক একক, বাংলায় বলতে গেলে, ঠিক আছে। তো মাত্রা ওয়ার্ডটা কোথেকে আসতেছে? প্রত্যেকটা ফান্ডামেন্টাল, নন ফান্ডামেন্টাল ডাইমেনশনের যেরকম একটা একটা করে একক আছে, লাইক টাইমের একক হচ্ছে সেকেন্ড, টাইমের একক হচ্ছে সেকেন্ড, মাসের একক হচ্ছে কেজি, লেন্থের একক হচ্ছে মিটার, এটা ফোর্সের একক হচ্ছে নিউটন, ডেন্সিটির একক হচ্ছে কেজি পার মিটার কিউব। তেমনি এই প্রত্যেকটা রাশির একটা একটা করে মাত্রা আছে। এখন বলবে স্যার মাত্রা কি কাজে লাগে? মাত্রা হচ্ছে এই রাশিগুলাকে সহজে প্রকাশ করার একটা জাস্ট মাধ্যম, প্রকাশ করার একটা মাধ্যম, ঠিক আছে। তো এই মাত্রাকে ইংলিশে বলা হয় হচ্ছে ডাইমেনশন, ঠিক আছে, এই মাত্রাকে ইংলিশে বলা হয় হচ্ছে ডাইমেনশন।
তো মাত্রা বিশ্লেষণ কথাটা আমি বলতেছিলাম না, এই মাত্রা বিশ্লেষণের ইংলিশটাকেই বলা হয় ডাইমেনশনাল অ্যানালাইসিস। তো মডেল অ্যানালাইসিস আমরা অ্যাকচুয়ালি পড়বো না, এই চ্যাপ্টারে আছে, চ্যাপ্টারের লাস্টে মডেল অ্যানালাইসিস আছে, আমরা মডেল অ্যানালাইসিস পড়বো না, আমরা শুধুমাত্র ডাইমেনশনাল অ্যানালাইসিস পড়বো, ঠিক আছে, মাত্রা বিশ্লেষণটা পড়বো। তো অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটাতে নতুন কিছুই নাই, এই চ্যাপ্টারটা হচ্ছে ইন্টারমিডিয়েটে যা পড়ছি তাই এখানে আছে, শুধুমাত্র হয়তো একটা দুইটা অঙ্ক কঠিন হয়ে গেছে আগের থেকে। তো তাহলে মাত্রা বিশ্লেষণ কি? মাত্রা বিশ্লেষণ হচ্ছে বেসিক্যালি এই প্রত্যেকটা রাশির আরেক ধরনের একটা প্রকাশ করার একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটা বিশ্লেষণ। যেমন আমি যদি বলি মাস, মাসের সিম্বল হচ্ছে, ডাইমেনশন হচ্ছে এম, লেন্থের ডাইমেনশন হচ্ছে এল, টাইমের প্রত্যেকটা প্রথম ডাইমেনশন অক্ষর হচ্ছে স্যার। T। না, প্রত্যেকটা প্রথম অক্ষর নাও হইতে পারে। বা এরিয়া, পরও আছে স্যার, এরিয়া পরের অক্ষরে হয়। এরপরেও আছে, মেবি ওইগুলো হতে পারে, হয়তো ভিতরে প্রথম অক্ষর হতে পারে, আমি শিওর না, আমি এভাবে ইন জেনারেল বলবো না আর কি। তো আহ, তো মৌলিক একক কোনগুলো? ফান্ডামেন্টাল ডাইমেনশন হচ্ছে এই তিনটা বেসিক্যালি, আমরা এই তিনটা মনে রাখি আপাতত, আমাদের সাতটার মধ্যে এই তিনটায় যারাই প্রয়োজন এই মাত্রা বিশ্লেষণের জন্য। আর পৃথিবীতে বাকি যত নন ফান্ডামেন্টাল ডাইমেনশন আছে, মানে যৌগিক একক আছে, সব যৌগিক একক হচ্ছে এদের উপরে নির্ভর করে, ঠিক আছে। যৌগিক এককের সংজ্ঞাটা আমি actually মানে ক্লিয়ারলি বলিনি, যে যৌগিক একক হচ্ছে যেই সকল এককগুলো মৌলিক এককের উপরে নির্ভর করে। তো মৌলিক একক মানে ফান্ডামেন্টাল ডাইমেনশন হচ্ছে, ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হচ্ছে বেসিক্যালি সাতটা, আমি বলবো তিনটা আমাদের এই চ্যাপ্টারের জন্য, তিনটা: দৈর্ঘ্য, ভর, সময়, মাস, লেন্থ, টাইম। আর বাকি যত রাশি আছে সব রাশি ডিপেন্ড করবে হচ্ছে এই তিনটার উপরে। তো সামহাও আমরা এই যে যতগুলো রাশি এখানে আছে, এর বাইরে তো পৃথিবীতে আরো রাশি আছে, তাই না? সেই রাশিগুলাকে আমরা সামহাও আমরা এই তিনটার মাধ্যমে প্রকাশ করতে পারি, ঠিক আছে। সামহাও, সামহাও মানে আসলে এমন না যে কঠিন কিছু, আসলে পৃথিবীতে যত কোয়ান্টিটি আছে বা রাশি আছে, এই রাশিগুলা সবগুলা ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি এই তিনটা রাশির উপরে নির্ভর করে। আপনি যদি একটু ডিপলি চিন্তা করেন, যে কোনো রাশিকে আপনি যখন ভাঙাবেন, ভাঙায় দেখবেন লাস্টে কি আপনার এই তিনটার মধ্যে এসে শেষ হচ্ছে, এই তিনটা জিনিসে এসে শেষ হচ্ছে, ঠিক আছে। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, আহ ছোট থেকে উদাহরণ দিই, ভেলোসিটি। ভেলোসিটি কি? ভেলোসিটি হচ্ছে ডিস্টেন্স পার ইউনিট টাইম, ডিস্টেন্স পার ইউনিট টাইম, তাই না? প্রতি একক সময়ে কোনো একটা বস্তু যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটাকে বলা হয় বস্তুটার ভেলোসিটি বা বেগ। তার মানে কি, ডিস্টেন্সকে এস দিয়ে প্রকাশ করা হচ্ছে, টাইমকে টি দিয়ে প্রকাশ করা হচ্ছে। ডিস্টেন্সের একক হচ্ছে মিটার। মিটার, ফোর্সের টাইমের একক হচ্ছে সেকেন্ড, এখান থেকে তার একক আসে মিটার পার সেকেন্ড। দেখেন, তার মানে হচ্ছে ভেলোসিটি কিন্তু আসলে এই যে লেন্থ, দূরত্ব এক ধরনের লেন্থ, তাই না? টাইম এক ধরনের, টাইমকে আর টাইম তো টাইম ডিপেন্ড করতেছে। এবার আমি আসি আবার সরণ, সরণ বলতেছি অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন হচ্ছে ভেলোসিটির পরিবর্তন টাইমের সাথে, তাই না? অ্যাক্সেলারেশন কি? প্রতি একক সময়ে কোনো একটা বস্তুর বেগের পরিবর্তন, মানে আসলে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে, তাই না? তো বেগ আবার ডিপেন্ড করতেছে সরণ আর সময়ের উপরে। তাহলে আমি স্যার যদি স্মরণ, বলতেছিলাম, স্যার বেগের পরিবর্তন আর স্মরণের স্যার হ্যাঁ, বেগের হচ্ছে। পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ, ঠিক আছে। বেগের পরিবর্তনের হার, যেটা হার মানে হচ্ছে পার ইউনিট টাইম, এটাকে বলা হয় ত্বরণ, অ্যাক্সেলারেশন। আর এটা ইউ মাইনাস ভি বাই টি দিলে কি ভুল হবে? ইউ মাইনাস ভি বাই টি এত কমপ্লিকেটেড করার দরকার নেই, এই অ্যাক্সেলারেশন খুব সিম্পল একটা জিনিস, করার দরকার নেই। আমি চাইলে চাইলে ডিভি দিতে পারি, বা ডেল্টা ভি বাই ডেল্টা টি দিতে পারি, ঠিক আছে, একই কথা। ডেল্টা ভি মানে হচ্ছে বেগের পরিবর্তন, ডেল্টা টি মানে হচ্ছে স্যার টাইমের পরিবর্তন, জি স্যার। ঠিক আছে। আচ্ছা, তো আমি সহজে লিখি ভি বাই টি, ঠিক আছে, একদম আমাদের এখানে অ্যাক্সেলারেশন নিয়ে পড়ার কিছু নেই, আমি জাস্ট কিছু উদাহরণ দিচ্ছি কিছু জিনিস। তো ভেলোসিটি, আবার ভেলোসিটি ডিপেন্ড করে হচ্ছে সরণ মানে দূরত্ব ডিভাইডেড বাই টাইম, এটার উপরে। তাহলে দেখেন আলটিমেটলি এস, এস হচ্ছে দূরত্ব, এটার একক হচ্ছে লেন্থ, এটা এটা হচ্ছে লেন্থ, আর নিচে হচ্ছে দুইটা টি, টি স্কোয়ার, তার মানে এস বাই টি স্কোয়ার। আসলে অ্যাক্সেলারেশন হয়ে যাচ্ছে এস বাই টি স্কোয়ার। এস কি? দূরত্ব, টি হচ্ছে টাইম, তাহলে দেখেন লেন্থ আর টাইম, টি অ্যাক্সেলারেশন কে প্রকাশ করা হচ্ছে।
আমি এবার আসি একটা ফোর্স ইনটু মাস ইনটু অ্যাক্সেলারেশন। দেখেন মাস তো মাসের জায়গায় আছে, অ্যাক্সেলারেশন মানে হচ্ছে আবার মানে এস বাই টি স্কোয়ার। তাহলে দেখেন ফোর্সকে আমি আলটিমেটলি প্রকাশ করতে পারতেছি মাস দিয়ে, দূরত্ব বা লেন্থ দিয়ে, আর টাইম টি দিয়ে। দেখেন আলটিমেটলি আপনি যতগুলা এখানে যতগুলা রাশি আছে সবগুলো রাশিকে সামহাও এরকম ভাবে একটু একটু চিন্তা মানে ইকুয়েশন ওয়াইজ আপনি লিখতে চান, দেখবেন সবকিছুকে আপনি ফাইনালি এটা দিয়ে এই তিনটা দিয়ে প্রকাশ করতে পারবেন। ঠিক আছে, এই লেন্থ মাস এবং টাইম টি দিয়ে। So এটাতে সুবিধাটা কি হয়? সুবিধাটা হয় হচ্ছে যে এমন কোনো কমপ্লিকেটেড প্রবলেম নিয়ে আপনি কাজ করছেন। প্রবলেম মানে একটা একটা ধরলাম একটা একটা আপনাকে বলা হলো যে আপনার রুমে যে বাতাস ফ্লো হচ্ছে সেই বাতাসের ফ্লোর কিছু অ্যানালাইসিস করতে, যে বাতাসটি কিভাবে ফ্লো হচ্ছে, কত ভেলোসিটি, কোন জায়গায় কত ভেলোসিটি, কোন জায়গায় ডেনসিটি কত, ডট 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 অনেক কিছু মানে একটা অ্যানালাইসিস করতে বললো। এবং সেখানে অ্যানালাইসিসে আপনি দেখতেছেন 10 ধরনের প্যারামিটার আছে, এরকম 10টা প্যারামিটার আছে। কারণ 10টা প্যারামিটার নিয়ে আপনি ইকুয়েশন যখন লিখতে যাবেন, ইকুয়েশন হয়ে যাবে বিশ্রী একটা ইকুয়েশন, বড় সড়ো ইকুয়েশন। এই ইকুয়েশনটা নিয়ে আপনি কাজ করবেন কিভাবে? একটা ইকুয়েশনে যখন প্যারামিটার হয়ে যায় 10টা, সেটা নিয়ে কাজ করাটা খুবই টাফ। ঠিক আছে, 10টা আমি বলতেছি না এক্স্যাক্টলি 10টা, আমি বলতে চাচ্ছি যত বেশি ভ্যারিয়েবল হবে তত বেশি কষ্ট হয়ে যাবে সেই ইকুয়েশনটা নিয়ে কাজ করা। নর্মালি তো বুঝে নিতে না, আমি যদি বলি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2 আর এক্স 2x মাইনাস 2y ইকুয়াল টু 6, এই ইকুয়েশন দুইটা সলভ করে আমাকে এক্স আর ওয়াই এর মান দেন, আপনারা খুব সহজেই বের করে ফেলতে পারবেন। আর আমি যদি বলি যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 3, 2x প্লাস 3y প্লাস 4z ইকুয়াল টু 9, আর 4x প্লাস 2y প্লাস জেড ইকুয়াল টু 13, এই তিনটে ইকুয়েশন সলভ করে আমাকে এক্স ওয়াই জেড এর ভ্যালু দেন, তাহলে কোনটা টাইম কম লাগবে? আপনি কি এইটা বের করতে টাইম কম লাগবে নাকি এইটা বের করতে টাইম কম লাগবে? স্যার কমটাতে কম তাহলে টাইম লাগবে। কোনটাতে কম টাইম লাগবে? তার মানে ভেরিয়েবল যত কম আমাদের ক্যালকুলেশন করা তত সোজা, তাই না? আমি মোরাল অফ দ্য স্টোরি এটাই বুঝতে চাই, যে ভেরিয়েবল যত কম ক্যালকুলেশন তত সোজা। তো আমাদের এরকম একটা ইকুয়েশন আসলো বা এরকম একটা সিচুয়েশন আসলো যেখানে ভেরিয়েবল অনেকগুলো, মোর দেন 3, আমি বলতে চাচ্ছি ভেরিয়েবল মানে মোর দেন 3, এটা কি লেস দেন 3 হলো নাকি গ্রেটার দেন 3 হলো? মোর দেন 3, হ্যাঁ। লেস দেন স্যার, ইজ আচ্ছা, গ্রেটার দেন, এক্স এটা ইজ লেস দেন। লেস দেন 3 ছিল, মানে গ্রেটার দেন 3, 3 এর বেশি। তাহলে কি হবে? সেখানে ক্যালকুলেশন করাটা কষ্ট হয়ে যাবে। আমি যদি সামহাও ওই সব কিছুকে এমন করতে পারি, ওই প্যারামিটার গুলাকে সামহাও এমন ভাবে সাজায় ফেলতে পারি যাতে টোটাল ভেরিয়েবল হয়ে যায় 3টা, তাহলে 10টা ভেরিয়েবল যেখানে ছিল সেখানে ক্যালকুলেশন করতে সুবিধা হবে, নাকি 10টাকে আমি যখন 3টাতে কনভার্ট করে 3টা ভেরিয়েবলে কনভার্ট করলাম সেটাতে ক্যালকুলেশন করার সুবিধা হবে? দেখেন তো এখানে উদাহরণ, অবশ্যই 3টা দিয়ে কাজ করার সুবিধা হবে, কারণ 10টা ভেরিয়েবল 10 ধরনের জিনিস, 10 রকমের চিন্তা, তার থেকে 3টা ভেরিয়েবল 3 রকমের জিনিস, 3 ধরনের চিন্তা ইজ মাচ মোর ইজিয়ার, রাইট? এই যে কাজটার কথা বললাম, যে আমরা যদি সামহাও এই কাজটা করতে পারি তাহলে সেটা আমাদের জন্য সুবিধাজনক হয়। এই কাজটাকে বলা হয় হচ্ছে ডাইমেনশনাল অ্যানালাইসিস। এই কাজটাকেই বলা হয় আসলে ডাইমেনশনাল অ্যানালাইসিস। কোন একটা কমপ্লিকেটেড ইকুয়েশন বা সিচুয়েশন বা ঘটনাকে আমরা কি করব, তাদের ভ্যারিয়েবলের সংখ্যাটাকে রিডিউস করে ফেলবো, কমায় ফেলবো, কমায় ফেলে আমরা সেটাকে অ্যানালাইসিস করব। তাতে কি লাভ হবে? ভ্যারিয়েবল যত বেশি আমাদের মাথায় টেনশন তত বেশি, ভ্যারিয়েবল যত কম আমাদের মাথায় টেনশন তত কম। তার মানে আমরা কি কম টেনশনে আসতে চাইবো, তাই না? আমরা সেই কম টেনশনে আসার প্রসেসটাই হচ্ছে কি বলা হয় ডাইমেনশনাল অ্যানালাইসিস। ঠিক আছে, তো এখন অনেকের মাথা মাথা মধ্যে কোশ্চেন থাকবে, স্যার আমরা কিভাবে আসবো আমি এখনো বলিনি, কিন্তু আসলে ডাইমেনশনাল অ্যানালাইসিস জিনিসটা কি সেটা আমি এখনো বললাম। ঠিক আছে, কিভাবে সেটা এখন অ্যান্সার দেয়নি। তো কি, এটার বুঝতে কি কারোর কোনো সমস্যা আছে? এটা বুঝতে কারোর না কোনো স্যার। প্রবলেম আছে কিনা আমাকে বলতে পারবে?
আচ্ছা, আম, যদি থাকে তাহলে আমাকে পরে যখন আবার জিজ্ঞাসা করতে বলবো তখন বলেন। তো এটা হচ্ছে গেল হচ্ছে ডাইমেনশন অ্যানালাইসিস কি, কিভাবে করব। দেখেন তো আমি তার কিভাবে করব তার উদাহরণ আমি অলরেডি দিয়ে ফেলছি। দেখেন, আমি যদি বলি ফোর্স, ফোর্স এটা হচ্ছে হ্যাঁ, এই যে ফোর্স, ফোর্সের এখানে কয়টা ই আছে, মাস ইনটু অ্যাক্সেলারেশন। এটাকে আমরা কি করলাম, মাস ইনটু ইসে, মানে এখানে ভ্যারিয়েবল ছিল দুইটা, আমরা ইসানো আছে এরকম না। ধরেন এরকম হচ্ছে এই যে নন ডাইমেনশনাল কোয়ান্টিটি যেগুলো আছে, এরকম অনেকগুলো কোয়ান্টিটি আছে। সেই কোয়ান্টিটি গুলাকে আমরা হচ্ছে কি করব, আমরা তাদের মাত্রা বসাই দিব, ডাইমেনশন বসাই দিব। ডাইমেনশন বসাই দিয়ে আমরা ক্যালকুলেশন করব। এখন ডাইমেনশন বসাই দিব, দিলে কি হবে দেখো। এই যে ভেলোসিটি, ভেলোসিটিকে কি প্রকাশ করছি, লেন্থ বাই টাইম। তো লেন্থের একক কি, লেন্থের সরি মাত্রা কি, লেন্থের একক হচ্ছে, মাত্রা এল হচ্ছে এই যে এল, এল বাই এল। আর টাইমের মাত্রা এল কি, টাইমস টি। 1। তার মানে এলটি, এটাকে বলা যায় এলটি ইনভার্স 1। অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশনের মাত্রা হচ্ছে এলটি ইনভার্স 2। কেন, কারণ হচ্ছে সরণ, সরণের মাত্রা হচ্ছে এল, টাইমের মাত্রা হচ্ছে টি। তো টি স্কোয়ার হয়ে গেল এলটি ইনভার্স 1 2 হয়ে গেল। ফোর্স, এখানে কি আছে, ফোর্স। মাস, মাস মানে হচ্ছে মাত্রা, মাসের মাত্রা হচ্ছে এম। এম এল ইনভার্স 2। এস, এস এর মাত্রা হচ্ছে, এস মানে ডিস্টেন্স, এর মাত্রা হচ্ছে এল। টাইম, টাইমের মাত্রা হচ্ছে টি, স্কোয়ার হলে টি, তাহলে এটা হয়ে গেল এম এল টি ইনভার্স 2। ঠিক আছে। তো এইভাবে এখানে দেখবেন অনেকগুলা প্যারামিটার আছে যেগুলো করা আছে। আপনাদের এগুলা আপনি যদি ইচ্ছা থাকে এগুলো এক দুই তিনটা আপনারা নিজেরা ট্রাই করবেন। ঠিক আছে, নিজেরা হচ্ছে এই যে এরকম মাত্রা কিভাবে আসে এগুলো ট্রাই করবেন। করলে আসলে জিনিসটা ক্লিয়ার হবে, জিনিসগুলো আরো যে এটা কিভাবে হচ্ছে। যেমন আমি আরেকটা করে দিই, ডেনসিটি। ডেনসিটি আমি রো দিয়ে প্রকাশ করি, রো ইকুয়াল টু এম বাই ভি। আর ভলিউম মানে কি, ভলিউম মানে আসলে হচ্ছে লেন্থের কিউব, তাই না, ডিস্টেন্সের কিউব, তিন ধরনের ডিস্টেন্সের কিউব। তাহলে মাস, মাসের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম, লেন্থ, লেন্থের মাত্রা হচ্ছে এল কিউ। তাহলে আমরা বলতে পারি যে রো ডেনসিটি, ডেনসিটির মাত্রা হচ্ছে এম এল ইনভার্স 3। দেখেন কোথায়, এখানে আছে কোথাও ডেনসিটি, ডেনসিটির মাত্রা হচ্ছে এম এল ইনভার্স 3। তো এই যে সামহাও এইরকম প্রত্যেকটা প্যারামিটারকে, এখানে যতগুলো প্যারামিটার দেখতেছেন, দেখেন সিম্বল এক একটার হাজার হাজার সিম্বল, তাই না, প্রত্যেকটা জিনিসের সিম্বল আলাদা, প্রত্যেকটার এককও আলাদা আলাদা, তাই না। এই প্রত্যেকটা আলাদা আলাদা এককের, যেমন ডাইনামিক ভিসকসিটির একক হচ্ছে নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। দেখেন এখানে হাজারখানেক জিনিস আছে, নিউটন আছে, সেকেন্ড আছে, আবার মিটার স্কোয়ার আছে, তিন রকমের জিনিস আলাদা আলাদা। তো সেটাকে কি করতেছি, এই সবগুলা একককে আমরা এক এমন একটা সিস্টেমে আনতেছি যেখানে শুধুমাত্র এম এল আর টি আছে, আর কিছুই নাই। তো এরকম যদি, এমন যদি হয়, আমি যদি মডুলাস অফ ইলাস্টিসিটি, ধরেন মডুলাস অফ ইলাস্টিসিটি ই ইন্টু ভেলোসিটি ভি ইন্টু ভেলোসিটি ভি ডিভাইডেড বাই, আমি যদি বলি পাওয়ার পি ইন্টু টর্ক টি ইন্টু কাইনেমেটিক ভিসকসিটি ইউ। এই যে এরকম ধরনের অনেক কিছু আছে, এখন অনেক কিছু আছে মানে অনেক ধরনের একক আছে। সবগুলাকে যদি আমি যখন অ্যানালাইসিস করতে যাব, মাথার মধ্যে পাঁচ ধরনের চিন্তা। ই হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি, সে হলো এক দুনিয়ার মানুষ, মানে এক দুনিয়ার জিনিস। ভি হচ্ছে ভেলোসিটি, আরেক দুনিয়ার জিনিস। পি পাওয়ার, আরেক দুনিয়ার জিনিস। টর্ক, আরেক দুনিয়ার জিনিস। ডাইনামিক ভিসকসিটি, আরেক দুনিয়ার জিনিস। তো পাঁচ দুনিয়ার পাঁচটা জিনিস নিয়ে কাজ করতে হবে। পাঁচ দুনিয়াকে আমরা হচ্ছে তিন দুনিয়াতে কনভার্ট করলাম। কনভার্ট করে, চাইলে কনভার্ট করতে পারি না, এই যে এখানে যেগুলো দেওয়া আছে, কনভার্ট করে ফেললাম। কনভার্ট করে ফেললে আমরা সেটা নিয়ে কাজ করি। এটাই হচ্ছে বেসিক্যালি ডাইমেনশন অ্যানালাইসিস। ঠিক আছে। তো আপনাদের মাথায় কোশ্চেন আসা উচিত, স্যার আমরা কি এগুলো মুখস্থ রাখবো? এইগুলা মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, এগুলো মুখস্থ রাখতে হবে। আসলে এটা মুখস্থ করার কিছু নাই, যদি আপনি জানেন কোন রাশি আসলে কি। আমি যদি বলি যে ডেনসিটি কি, ডেনসিটি মানে হচ্ছে রো ইকুয়াল টু এম বাই ভি, আপনারা মুখস্থ না থাকলেও আগে নিচ থেকে বের করে নিতে পারবেন। আমি যদি বলি অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন কি, অ্যাক্সেলারেশন হচ্ছে এই যে এইভাবে বের করে নিতে পারবেন।
এরকম প্রত্যেকটা ইকুয়েশনের প্রত্যেকটা পাওয়ার পাওয়ার মানে হচ্ছে কি বলে আহ, আরে আমি তো নিজে ভুলে গেলাম। ক্ষমতা। ক্ষমতা। হ্যাঁ, তো পাওয়ারের এরকম ইকুয়েশন আছে, ইকুয়েশন থেকে আপনি বের করে নিতে পারবেন। সো প্রত্যেকটারই এরকম বেসিক ইকুয়েশন আছে, সেই বেসিক ইকুয়েশন থেকে সেগুলো আপনার বের করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। সো মুখস্থ করতে পারলে ভালো, না করতে পারলে সমস্যা কিছু না। বাস জাস্ট জানা লাগবে যে জিনিসটা আসলে কি, অরিজিনাল ইকুয়েশন কি, সেখান থেকে ডিরাইভ করে নিতে পারবে। আর আরো শর্টকাটে যদি বলি যে চ্যাপ্টারে যখন ম্যাথ করতে যাব, যতগুলো ম্যাথ দিব ততগুলো ম্যাথ যদি প্র্যাকটিস করেন, তো সবগুলোর মধ্যেই এই টার্মিনোলজি এসে গেছে, আলটিমেটলি মুখস্থ হয়ে যাবে ঠিক মতো প্র্যাকটিস করলে। আহ, আচ্ছা, তো এবার আসি হচ্ছে ডাইমেনশনাল হোমোজেনিটি। আমরা এখনো পর্যন্ত পড়লাম হচ্ছে বেসিক্যালি ডাইমেনশনাল অ্যানালাইসিস কি এবং এটা আসলে অ্যাপ্লিকেশনটা কি, এরকম কিছু। এবার আসি ডাইমেনশনাল হোমোজেনিটি। ডাইমেনশনাল হোমোজেনিটি জিনিসটা হচ্ছে, আচ্ছা আমি বুঝতে পারলাম। ডাইমেনশনাল হোমোজেনিটি, ডাইমেনশনাল হোমোজেনিটি জিনিসটা কি? ডাইমেনশনাল হোমোজেনিটি জিনিসটা হচ্ছে যে খুবই সহজ জিনিস আসলে। কোন একটা ইকুয়েশন, ধরলাম একটা ইকুয়েশন, কোন একটা ইকুয়েশনের যখন লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুই সাইডেই একই একক থাকে, একই একক থাকে বা মাত্রা থাকে, একই একক না বেসিক্যালি একই মাত্রা থাকে, তখন সেটাকে বলা হচ্ছে ডাইমেনশনালি হোমোজিনিয়াস ইকুয়েশন। ঠিক আছে, ডাইমেনশনালি হোমোজিনিয়াস ইকুয়েশন। যেমন এটা একটা উদাহরণ এখানে দেওয়া আছে যে, ধরলাম একটা ইকুয়েশন দেওয়া আছে ভি ইকুয়াল টু রুট ওভার 2gh। তো দেখেন ভি এর মাত্রা হচ্ছে এলটি ইনভার্স 1, রুট ওভার 2gh এর মাত্রা যদি আমরা বসাই তাহলে হচ্ছে আসে হচ্ছে এলটি ইনভার্স 1। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, ডাইমেনশন অফ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু ডাইমেনশন অফ রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা বলতে পারি যে এই ইকুয়েশনটা হচ্ছে ডাইমেনশনালি হোমোজিনিয়াস ইকুয়েশন। ঠিক আছে, তো আসলে আসলে বেসিক্যালি কিছুই না, বেসিক্যালি জিনিসটা হচ্ছে যে কোন একটা ইকুয়েশনে বামে এবং ডানে যদি একই মাত্রা থাকে বা একই ডাইমেনশন থাকে, তাহলে সেটাকে বলা হয় হচ্ছে ডাইমেনশনালি হোমোজিনিয়াস ইকুয়েশন। ঠিক আছে, আর এই প্রপার্টিটাকে বলা হয়েছে ডাইমেনশনাল হোমোজিনিটি। ঠিক আছে, এই প্রপার্টি যেটা, এটা যে বৈশিষ্ট্যটা বা ক্যারেক্টারিস্টিক্স, সেটাকে বলা হয়েছে ডাইমেনশনাল হোমোজিনিটি। আচ্ছা, তো ডাইমেনশনাল অ্যানালাইসিসে দুইটা মেথড আছে, একটা হচ্ছে রেলেই মেথড আর একটা হচ্ছে বাকিংহাম পাই থিওরেম। রেলেই মেথড এবং বাকিংহাম পাই থিওরেম। তো রেলেই মেথডটা খুবই সোজা। ঠিক আছে, রেলেই মেথডটা খুবই সিম্পল একটা জিনিস। আহ, আমি যদি বলি যে কোন একটা প্রবলেমে, যে কোনো একটা প্রবলেমে এক্স এবং x1, x2, x3 ডট 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 এরকম কয়েকটা ভেরিয়েবল আছে, যেখানে এক্স হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর x1, x2, x3 এগুলো ডট 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 এরকম অনেকগুলো থাকতে পারে, এগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখন বলতে পারেন স্যার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো হচ্ছে যে ভেরিয়েবল অন্য কোনো ভেরিয়েবলের উপরে ডিপেন্ড করে, তাদেরকে বলা হয় ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে যেই ভেরিয়েবল গুলো অন্য কোনো ভেরিয়েবলের উপরে ডিপেন্ড করে না, তাদেরকে তাদেরকে বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সো তার মানে এখানে বলা হচ্ছে যে কোনো একটা জায়গায় যদি এক্স একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে এবং সেই এক্স ভেরিয়েবলটা যদি x1, x2, x3 এরকম অনেকগুলা অনেকগুলা চারটা পাঁচটা ছয়টা একটা দুইটা বা থেকে এন পর্যন্ত এরকম যতগুলো ভেরিয়েবল আছে, এই ভেরিয়েবল গুলোর উপরে ডিপেন্ড করে, তাহলে আমরা এই এক্স কে আমরা এই ফরম্যাটে লিখতে পারি। আমি এই ফরম্যাটটা লিখে নিচ্ছি, ইকুয়াল টু কে ইন্টু x1 টু দি পাওয়ার a ইন্টু x2 টু দি পাওয়ার b ইন্টু x3 টু দি পাওয়ার c ইন্টু ডট ডট ডট। আচ্ছা, এখানে কোনটা কি? কে হচ্ছে কনস্ট্যান্ট, এখানে কে হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে, কনস্ট্যান্ট মানে কি? কনস্ট্যান্ট মানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 এরকম ভ্যালু। x1 হচ্ছে ভেরিয়েবল, a হচ্ছে ভেরিয়েবলের পাওয়ার, x2 ভেরিয়েবল, b হচ্ছে ভেরিয়েবলের পাওয়ার, x3 ভেরিয়েবলের হচ্ছে c হচ্ছে তার পাওয়ার।
বলতে পারেন স্যার এটা কিভাবে আসছে, এটা কি বলা হয় রেলেই মেথড, ঠিক আছে। এটাকেই বলা হয় রেলেই মেথড, যে এক্স যখন এক্স ভেরিয়েবল যখন x1 x2 x3 এই রকম অনেকগুলা, এরকম অনেকগুলা বলতে আমি একটাও বুঝাইতে পারি, আবার দুইটাও বুঝাতে পারি, তিনটাও বুঝাতে পারি, 10টাও বুঝাতে পারি, 20টাও বুঝাতে পারি, 100টাও বুঝাতে পারি, যে কোনো নাম্বার ভেরিয়েবলের উপরে নির্ভর করে, তখন আমরা এই এক্স কে আমরা এই ফরম্যাটে লিখতে পারি, ঠিক আছে। এক্স কে আমরা এই ফরম্যাটে প্রকাশ করতে পারি, ঠিক আছে। আচ্ছা, আহ, একটা টার্মিনোলজি আমাদের একটু বোঝা উচিত, এটা হচ্ছে ফাংশন। আমরা ফাংশন জিনিসটা কি কি একটু বোঝার চেষ্টা করি। আমি ধরে নিচ্ছি অনেকেই এখানে ফাংশন আসলে কি এটা আমরা বুঝি না, ধরে নিচ্ছি, যারা বোঝে তারা আলহামদুলিল্লাহ। তো আমি যদি বলি, এটা হচ্ছে এই রেলে মেথডের সাথে এটা ডিপেন্ডেন্ট, যেটা পড়াচ্ছি সেটাকে মিলাবেন। আমি যদি বলি এক্স, আচ্ছা, ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ, আচ্ছা আমি একটা আলাদা পেজ, আমি যদি বলি যে y ইকুয়াল টু ফাংশন অফ এক্স, এই ওয়ার্ডটা এইটা দিয়ে আপনারা কি বোঝেন? কেউ কি ভুল বলেন, সমস্যা নেই, বাট আমি কারোর কাছ থেকে শুনতে চাচ্ছি এই জিনিসটা দিয়ে আপনারা কি বোঝেন। y ইকুয়াল টু ফাংশন অফ এক্স কথাটার মানেটা কি? স্যার এফ এর সাথে এক্স এর ভ্যালু গুণন করলে ওয়াই এর সমান। এক্স বুঝিনি, এফ এর সাথে এক্স এর ভ্যালু গুণ করলে y এর সমান হয়। আচ্ছা, এটাকে আমি আবার বলি, y ইজ এ ফাংশন অফ এক্স, এফ এক্স দিয়ে এফ বোঝানো এক্স এর হচ্ছে, ডিফারেন্সিয়েশন এটা। আচ্ছা না, এক্স এর ডিফারেন্সিয়েশন না, এফ এক্স ইজ নট এ ডিফারেন্সিয়েশন। আচ্ছা, ফাংশন জিনিসটা কি? ফাংশন জিনিসটা হচ্ছে কাইন্ড অফ, ফাংশনের বাংলা হচ্ছে যে ফাংশনের ক্রিয়াকলাপ। ফাংশনের বাংলা হচ্ছে নির্ভর করা, নির্ভর করা। আমি যদি বলি y ইকুয়াল টু ফাংশন অফ এক্স, একটা সেকেন্ড, আমি যদি বলি y ইকুয়াল টু ফাংশন অফ এক্স, কথাটার মেইনটা হচ্ছে y একটা ভেরিয়েবল, এক্স একটা ভেরিয়েবল, এই এক্স ভেরিয়েবলটা হচ্ছে ওয়াই ভেরিয়েবলের উপরে, সরি ওয়াই ভেরিয়েবলটা হচ্ছে এক্স ভেরিয়েবলের উপরে নির্ভর করে, কথাটা মিনিংটা। আমি যদি বলি একটা যে কোনো একটা, এটার সাথে এই না, আমি যদি বলি ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 2, আমি যদি বলি ওয়াই এর মান কত, আপনি কি বলতে পারবেন? আমি যদি বলি যে এখানে ওয়াই কত, আপনি আপনাকে একটা মান বলতে বললাম, আপনি বলতে পারবেন? এক্স প্লাস টু তো স্যার বলেন, এক্স এর মান যদি কনস্ট্যান্ট যদি ধরা হয় স্যার, তাহলে ওয়াই এর মান পাবো স্যার। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। ওয়াই এর ভ্যালু জানতে হলে আপনাকে, আপনি নিজেই বললেন আপনাকে এক্স এর ভ্যালু জানতে হবে, তাই না? এক্স এর মান দিয়েছেন আপনি, আমাকে এক্স এর মান দেন, আমি আপনাকে ওয়াই এর মান বলছি। কেউ কিন্তু এই কথাটা বলে নাই, স্যার আপনি এক্স এর মান জানতে হলে আমাকে ওয়াই এর মান জানা লাগবে, আর কথাটা কিন্তু একটু আগে বলেন নাই। আপনি বলছেন যে স্যার আমাকে এক্স এর মান দেন, আমি ওয়াই এর মান বলে দিচ্ছি। সো দিস ইজ কল্ড ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখানে এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে হচ্ছে এক্স এর মান আপনার জানার জন্য অন্য কোনো ভেরিয়েবলের উপরে ডিপেন্ড করার প্রয়োজন পড়ছে না, বাট ওয়াই এর মান জানার জন্য আপনাকে এক্স এর মানের উপরে ডিপেন্ড করতে হচ্ছে। আমি যদি বলে দেই এক্স এর মান হচ্ছে 3, আপনি চুজ করে বলতে পারবেন তাহলে ওয়াই এর মান হচ্ছে 5। আমি যদি বলি এক্স এর মান হচ্ছে 4, আপনি চুজ করে বলতে পারবেন তাহলে ওয়াই এর মান হচ্ছে 6। তার মানে হচ্ছে এক্স এর মান এখানে আপনি ডিপেন্ড করতেছে না কারোর উপরে, বাট ওয়াই এর মান ডিপেন্ড করছে এক্স এর উপরে। এটাকে যখন আমি ফাংশনাল ওয়েতে প্রকাশ করতে চাই, দেন এটাকে লেখা হয় হচ্ছে y ইকুয়াল টু ফাংশন অফ এক্স, মানে y ইজ এ ফাংশন অফ এক্স, কথাটার বাংলা মিনিং হচ্ছে y এক্স ভেরিয়েবলের উপরে নির্ভর করে।
আবার বলি, y ইজ এ ফাংশন অফ x, এই কথাটার বাংলা কথা হচ্ছে যে y x এর উপরে নির্ভর করে, y x এর উপরে নির্ভর করে, y ইজ এ ফাংশন অফ x। ঠিক আছে, আমি যদি বলি এবার একটা 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 উদাহরণে আসি যে আহ y ইকুয়াল টু x প্লাস জেড প্লাস এক্স স্কোয়ার জেড কিউব, আচ্ছা এক্স স্কোয়ার জেড। ঠিক আছে, এখন আমি যদি বলি যে এখানে y এর ভ্যালু কত আপনাকে বের করতে বলি, আপনি স্বাভাবিকভাবে আমাকে বলবেন স্যার এক্স আর জেড এর মান বলেন, তাহলে আমি y এর ভ্যালু বলে দিচ্ছি। আমি যখন বলবো যে এক্স এর মান হচ্ছে 2 আর জেড এর মান হচ্ছে 3, তখন আপনি সুন্দর করে পট করে বলবেন 2 করে 4 3 12, তার মানে হচ্ছে তখন y এর মান হবে হচ্ছে 12। আমি যদি কোনো কারণে বলে দিই এক্স এর মান হচ্ছে 3 আর জেড এর মান হচ্ছে 2, আপনি চুজ করে বলে দিবেন তাহলে স্যার y এর মান হচ্ছে 3 3 9 9 2 18। তো তার মানে হচ্ছে আমি বলতে পারি, আপনার আপনি বলবেন যে স্যার আমাকে এক্স আর জেড এর মান দেন, আমি ওয়াই এর মান আপনাকে দিয়ে দিতে পারবো। তার মানে আমি বলতে পারি, আমি যদি এটাকে ফাংশনালি লিখি, জিনিসটা ফাংশনাল ওয়েতে প্রকাশ করি, তাহলে লিখতে যায় হচ্ছে ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এক্স এন্ড জেড, তাই না? ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স এন্ড জেড, কথাটা বাংলা মিনিংটা কি হবে যে ওয়াই ভেরিয়েবলটা এক্স এবং জেড এই দুইটা ভেরিয়েবলের উপরে নির্ভর করছে, তাই তো? তাই তো, এখানে তো তাই করছে, তাই না? ওয়াই ভেরিয়েবলটা Yes, এক্স এবং জেড এই দুইটা ভেরিয়েবল নির্ভর করছে। এই যে আপনি বলতেছেন যে আমাকে ওয়াই আর এক্স আর জেড এর মান দেন, আমি ওয়াই এর মান বের করে দিচ্ছি। আপনি এক্স আর জেড এর মান দিবেন না আমাকে, আমি ওয়াই এর মান আপনাকে বলতে পারবো না। এক্স এর মান দিবেন, ওয়াই এর মান বা জেড এর মান দিবেন না, আমি আপনাকে ওয়াই এর মান বলতে পারবো না। তার মানে আমাকে, তার কথাটা নিয়ে, এটা হচ্ছে ওয়াই ভেরিয়েবলটা এক্স আর জেড এই দুইটা ভেরিয়েবলের উপরে নির্ভর করছে। তো দিস ইজ, এটাকে যখন আমি ম্যাথমেটিক্যাল ওয়েতে লাইক ফাংশনাল ওয়েতে লিখতে চাই, তখন এটাকে এইভাবে লেখা হয়। ঠিক আছে, সো ফাংশন কথাটার মিনিংটা হচ্ছে এটা, ম্যাথমেটিক্স। যদি এক্স ভেরিয়েবলটা যদি x1 x2 x3 ভেরিয়েবল, এই তিনটা ভেরিয়েবল তিনটার জায়গায় আরো হতে পারে, আমি তিনটা নিচ্ছি আপাতত, ভেরিয়েবলের উপর নির্ভর করে, লাইক এটাকে আমি বলতে পারি কি, এটাকে আমি যদি ফাংশনাল ওয়েতে লিখি, এক্স ইফ এক্স ভেরিয়েবল ইজ এ ফাংশন অফ x1 x2 x3, আমি যদি লিখি তাহলে কি ভুল হবে? আমি বাংলায় আমার ভাষাটা খেয়াল করবে। আমি প্রথমে বলছি যে এক্স ভেরিয়েবল যদি x1 x2 x3 এই তিনটা ভেরিয়েবলের উপর নির্ভর করে, তাহলে আমরা রেলেই মেথড অনুসারে লিখতে পারি x ইকুয়াল টু k ইন্টু x1 টু দি পাওয়ার a ইন্টু x2 টু দি পাওয়ার b ইন্টু x3 টু দি পাওয়ার c। তার মানে কি x নির্ভর করছে x1 x2 x3 এর উপরে, এবং সেটাকে যদি আমি ম্যাথমেটিক্যাল ওয়েতে লিখতে চাই, ম্যাথমেটিক্যাল ওয়েতে যদি আমি লিখতে চাই, তাহলে আমরা এভাবে লিখতে পারি। ম্যাথমেটিক্যাল ওয়ে বলে ফাংশনাল ওয়েতে যদি লিখতে চাই, এটা লেখা যায় x is a function of x1 x2 x3, বাংলা মিনিং কি, x x1 x2 x3 এই ভেরিয়েবল গুলোর উপরে নির্ভর করে, তাই না? তো ঠিক আছে নাকি? এখনো পর্যন্ত কি কারোর এই জিনিসটা বুঝতে প্রবলেম হচ্ছে? ফাংশন ইজ এ ফাংশন অফ এত, x ইজ এ ফাংশন অফ এটা, x ইজ এ ফাংশন অফ ওইটা, y ইজ এ ফাংশন অফ এটা। ফাংশন কথাটার মিনিংটা কি এখনো পর্যন্ত ক্লিয়ার হয়েছে সবার? যদি না হয় তাহলে কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে একটু পরে। হয়েছে স্যার। না হলে যদি কারোর ক্লিয়ার না হয় এখনই বলেন, আমি আবার বুঝে দিব, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। তো রেলেই মেথড কি বলতেছে যে এক্স যদি এগুলোর উপর নির্ভর করে, এটাকে আমরা এই এই ওয়েতে লিখতে পারি। আচ্ছা, এবার আসি আমার বইয়ের কাছে। তো এই রিলেটেড একটা ম্যাথ করি, তাহলে আমাদের জিনিসটা আরো ক্লিয়ার হবে। ঠিক আছে, আহ, ওকে, আচ্ছা একটা সেকেন্ড।
আমি জাস্ট একটা ছোট্ট কাজ করতে ভুলে গেছিলাম, সেটা একটু করে নিই। প্রবলেম নাম্বার 12.3। আচ্ছা, তো বলা আছে যে ফাইন্ড অ্যান এক্সপ্রেশন। এক্সপ্রেশন কথাটার মানে হচ্ছে ইকুয়েশন, ঠিক আছে? এক্সপ্রেশন কথাটার মানে হচ্ছে ইকুয়েশন। তো ইকুয়েশনকে অনেক সময় এক্সপ্রেশন বলা হয়, অনেক কিছু দিয়ে প্রকাশ করা যেতে পারে। আহ, কিছু কিছু ক্ষেত্রে এক্সপ্রেশন বলা হয়, কিছু কিছু ক্ষেত্রে কি কি যেন ভাষা আছে, আহ, এই যে এক্সপ্রেস ইন টার্মস অফ ফাংশনাল রিলেশনশিপ। সো কোন একটা ইকুয়েশন বের করতে হলে সেই ইকুয়েশন কে ইকুয়েশনের আরেকটা প্যারাফ্রেজ হচ্ছে এক্সপ্রেশন বা ফাংশনাল রিলেশনশিপ। মেথড থেকে জানতে পারবে। Find an expression for the drag force on smooth sphere of diameter এত, মুভিং ভেলোসিটি এত, ফ্লুইড ডেনসিটি এত এবং ডাইনামিক ভিসকোসিটি এত। বলা আছে বেসিক্যালি ম্যাথটা এরকম বলা আছে যে এই ড্র্যাগ ফোর্স এর এক্সপ্রেশন বা ইকুয়েশনটা বের করতে বলা হচ্ছে, যেখানে এই ড্র্যাগ ফোর্সটা এই যে প্যারামিটার গুলো দেওয়া আছে, ডায়ামিটার, ভেলোসিটি, ফ্লুইডের ভিসকোসিটি, ফ্লুইডের ডেনসিটি এবং ডাইনামিক ভিসকোসিটি, এই চারটা জিনিসের উপরে নির্ভর করছে। তো আমাদের যখন ম্যাথ থাকবে, আমি একটা শর্টকাট দিচ্ছি, যখন ম্যাথ থাকবে, ম্যাথে এত কিছু বোঝার পড়ার, ম্যাথ দেখবেন অনেক বড় বড় ম্যাথ আছে এখানে, ঠিক আছে? তো ম্যাথের এত কিছু পড়ার দরকারও নেই। আপনাদের বেসিক্যালি লাগবে কি ম্যাথে কোশ্চেনে কিসের এক্সপ্রেশন বের করতে বলছে সেটা লাগবে, এবং সেই এক্সপ্রেশনটা বা সেই টার্মিনোলজিটা কার উপরে কার কার উপরে নির্ভর করে সেটা লাগবে বেসিক্যালি। সো ম্যাথের কোয়েশ্চেন থেকে আপনাদের কি ইনফরমেশন বের করতে হবে, যে আমাকে কোন আম, আহ, কোনটার ইকুয়েশন বের করতে হবে, কোনটার ইকুয়েশনটা বের করতে হবে, এবং সেই ইকুয়েশনটাতে ওই যে টার্মটার ইকুয়েশন বের করতে হবে সেটা কার কার উপরে নির্ভর করে সেটা জানতে হবে। সো দেখা যাচ্ছে এখানে ড্র্যাগ ফোর্স, যেটাকে যদি এফ দিয়ে প্রকাশ করা হয়, এই ড্র্যাগ ফোর্স নির্ভর করছে ডায়ামিটার ডি, ভেলোসিটি ভি, ডেনসিটি রো, ডাইনামিক ভেলোসিটি, এই চারটা জিনিসের উপরে। তাহলে আমি কি বলতে পারি যে এফ ইজ এ ফাংশন অফ ডি, ভি, রো অ্যান্ড মিউ। মানে কি? এই যে বললাম যে এখানে বলা আছে যে ড্র্যাগ ফোর্স অন এ স্মুথ স্ফিয়ার, তার মানে এখানে কোশ্চেন আসলে বেসিক্যালি বোঝা যাচ্ছে যে এই ড্র্যাগ ফোর্সটা এই চারটা জিনিসের উপরে, ডায়ামিটার, ভেলোসিটি, ডেনসিটি, ভিসকোসিটি, এই চারটা জিনিসের উপরে নির্ভর করে। তো নির্ভর করে কথাটাকে আমি যদি ফাংশনালি লিখতে চাই বা ম্যাথমেটিক্যাল ওয়েতে লিখতে চাই, তাহলে এইভাবে লিখতে পারি। তো রেলিং মেথড কি বলে? রেলিং মেথড কি বলতো, যে আমাকে রেলিং মেথড কি বলছিল যে if x is a function of x1 x2 x3 ডট ডট এরকম অনেকগুলা, তাহলে আমরা লিখতে পারি x কে আমরা এই যে ফরম্যাটে প্রকাশ করতে পারি, x1 ইন্টু a, x1 টু দি পাওয়ার a, x2 টু দি পাওয়ার b, x3 টু দি পাওয়ার c ডট 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 এরকম। সেম প্রসেসে আমরা এখানে লিখতে পারবো যে রেলেই মেথড অনুসারে আমরা লিখতে পারি যে এই যে দেখেন, এই যে টার্মটা লেখা আছে এটা মেলা দেখেন তো এখানে, আহ, মানে কোন কোন কোনো আছে নাকি? দেখেন, এফ হচ্ছে সেই এক্স, আমার রেলেই মেথডে কি ছিল, এক্স ইন্টু কে ইন্টু x1 টু দি পাওয়ার a ইন্টু x3 x2 টু দি পাওয়ার b ইন্টু x3 টু দি পাওয়ার c। এখানে যেহেতু চারটা ভেরিয়েবল, তো x4 টু দি পাওয়ার d, তো এখানে তাই লেখা আছে। এই যে x1, এই হচ্ছে সেই ভি হচ্ছে x2, রো হচ্ছে x3, আর হচ্ছে x4। ঠিক আছে, দেখেন এখনকার মিলানো সুবিধা হয়েছে, মিলানো গেছে। এটা হচ্ছে র্যালি মেথড। র্যালি মেথডের ইউজটা হচ্ছে এখানে হচ্ছে যে কোনটার ইকুয়েশন বের করতে বলেছে এবং
সেই ইকুয়েশনটা বা সেই রাশিটা কার কার উপর নির্ভর করছে সেটা জানতে পারলে আমরা সেইটাকে এই ফরম্যাটে লিখতে পারবো, এই ফরম্যাটে। এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হচ্ছে দেখেন এখানে কয়টা ভেরিয়েবল টোটাল, এখানে টোটাল এফ একটা ভেরিয়েবল, ডি একটা ভেরিয়েবল, ভি একটা ভেরিয়েবল, রো একটা ভেরিয়েবল, নিউ এটা একটা ভেরিয়েবল, টোটাল 5টা ভেরিয়েবল। 5টা ভেরিয়েবল নিয়ে আমি কিভাবে সম্পর্ক বের করব? কঠিন ব্যাপার। আমাদের এখন টার্গেট হচ্ছে যে আমাদেরকে কি বলছে, আমাদেরকে ফাইন্ড অ্যান এক্সপ্রেশন মানে সম্পর্ক বের করতে বলছে, আমাদের সম্পর্ক বের করতে বলছে, একটা ইকুয়েশন বের করতে বলছে। এইখানে এই যে ইকুয়েশনটা আমরা এখানে পেয়েছি রেলেই মেথড থেকে, আমাদের এখানে এখন নেক্সট কাজটা হচ্ছে যে এই যে এ বি সি ডি এই পাওয়ার গুলোর ভ্যালুটা বের করা লাগবে। এই পাওয়ার গুলোর ভ্যালুগুলো আমাদের বের করতে হবে। আমরা সামহাও এই পাওয়ার গুলোর ভ্যালুগুলো বের করে ফেলতে পারি, তাহলে আমাদের কাজ হচ্ছে শেষ। আবার বলি, রেলিং মেথড অ্যাপ্লাই করার পরে আমাদের কাজটা কি? আমাদের কাজটা হচ্ছে যে আমাদের এই যে পাওয়ার গুলো এগুলোর মানগুলো বের করতে হবে সামহাও। যদি আমরা বের করতে ফেলতে পারি তাহলে আমাদের কাজ শেষ। ঠিক আছে? তাহলে আমরা সেটা কিভাবে বের করবো? আমাদের বের করতে হলে আমাদের এখন আসতে হবে হচ্ছে মাত্রা বিশ্লেষণ বা মাত্রা বসাতে হবে। এখানে আমাদের ডাইমেনশন গুলো বসাতে হবে। তো ফোর্স এর ডাইমেনশন হচ্ছে mlt ইনভার্স 2, কে তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কোনো কিছু 1 2 3 4 5 6 এগুলোর কোনো মাত্রা নেই। ঠিক আছে? কনস্ট্যান্ট কোনো ভ্যালু কোনো মাত্রা নেই, তো যেটা আছে তাই থেকে যাচ্ছে এখানে। ডি, ডি হচ্ছে ডায়ামিটার, ডায়ামিটার ইজ ওয়ান কাইন্ড অফ লেন্থ, এই জন্য এল টু দি পাওয়ার তো যা আছে তাই। ভি, ভি হচ্ছে ভেলোসিটি, ভেলোসিটির মাত্রা হচ্ছে এলটি ইনভার্স 1, এখানে এলটি ইনভার্স 1 বসানো আছে। রো, রো হচ্ছে ডেনসিটি, ডেনসিটির মাত্রা হচ্ছে এমএল ইনভার্স 3 বা এমএল, হ্যাঁ এমএল ইনভার্স 3 টু দি পাওয়ার যা ছিল তাই, সি যা ছিল তাই। মিউ, মিউ হচ্ছে ভিসকোসিটি, ভিসকোসিটির মাত্রা হচ্ছে এমএল ইনভার্স 1 টি ইনভার্স 1। তো এটা কি করলাম আমরা? বেসিক্যালি এই যে রাশিগুলো আছে, যে টার্ম গুলো আছে, এই টার্ম গুলোর মাত্রাগুলো বেসিক্যালি বা ডাইমেনশন গুলো আমরা এখানে বসাই দিই। এখন দেখেন তো কি সুবিধা হলো, আগে ছিল হচ্ছে 4 ধরনের জিনিস বা 5 ধরনের জিনিস, এখন সেখান থেকে আমাদের কমে গিয়ে গেল হচ্ছে 3 ধরনের জিনিস, এম এল আর টি, তাই না? এখানে এম এল আর টি ছাড়া আর কোনো ঝামেলা এখানে কিন্তু নাই, তাই না? তো এখন আমরা কি করব? আমরা এখন বেসিক্যালি আচ্ছা আমি একটু হোয়াইট বোর্ড করি। হোয়াইট বোর্ডটা কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, তো আমাদের বেসিক্যালি ইকুয়েশন ছিল হচ্ছে f ইকুয়াল টু k ইন্টু d টু দি পাওয়ার a, b টু দি পাওয়ার b, 4 টু দি পাওয়ার c ইন্টু e টু দি পাওয়ার d। তো এখান থেকে আমরা যদি মাত্রাগুলো বসাই তাহলে হচ্ছে m l t ইনভার্স 2, k এর জায়গায় k থেকে যাচ্ছে, d d হচ্ছে ডায়ামিটার, ডায়ামিটারের মাত্রা হচ্ছে l টু দি পাওয়ার a, b হচ্ছে ভেলোসিটি l t ইনভার্স 2 না t ইনভার্স 1 টু দি পাওয়ার p, রো হচ্ছে ডেনসিটি ml ইনভার্স 3, e হচ্ছে ভিসকোসিটি ml ইনভার্স 1 t ইনভার্স 2, ঠিক আছে নাকি? t ইনভার্স 2 না, t ইনভার্স 1। আচ্ছা, এবার আমাদের কাজটা কি? এবার আমাদের কাজ হচ্ছে এবার আমাদের কাজ হচ্ছে এই দুই পাশে ইকুয়েশনটাকে ইকুইট করা। ইকুইট করা বলতে বোঝানো হচ্ছে সমতা করা। সমতাটা কিভাবে করে দেখেন, আমি
দেখাই। এর পাশে m এর পাওয়ার হচ্ছে 1, আচ্ছা লেখা m এর পাওয়ার 1 t ইনভার্স 2। এই পাশে দেখেন তো m এর সহগগুলা, আচ্ছা আমি একটু লিখি আপনারা দেখেন। m পাওয়ার a পাওয়ার b c পাওয়ার c পাওয়ার 3c into m to the power d m to the power minus d to the power plus d। এটা কি করলাম যে হোল স্কয়ার ছিল বা হোল টু দি হোল পাওয়ার ছিল, সেটাকে আমরা বেসিক্যালি ইসে লিখে ফেললাম, সিঙ্গেল সবগুলোকে মানে ভাগ করে দিলাম। এবার এসে দেখি পাশে যাচ্ছিল তাই, আগে ছিল হচ্ছে m l ইনভার্স 2 k ইনটু, এখানে m কোন দিকে আছে, কয়টা আছে দেখি, এই একটা m, এই একটা m, আর তো কোনো m নাই। তাহলে আমরা লিখতে পারি যে m টু দি পাওয়ার c প্লাস d। l কোথায় আছে, l আছে হচ্ছে এই একটা, এই একটা, এই একটা, এই একটা, চারটা। তাহলে হচ্ছে l l to the power a plus b minus 3c minus t আছে হচ্ছে একটা দুইটা মাইনাস b। আচ্ছা এখানে কি করলাম, এখানে হচ্ছে যখন বেজ একই হয় তখন পাওয়ার গুলা যোগ হয়ে যায়। লাইক আমি যদি বলি এক্স স্কোয়ার প্লাস ইন্টু এক্স কিউব, তাহলে কি হয় এক্স টু দি পাওয়ার 5, 5। তাই না? তো সামথিং লাইক দিস, এখানে যেই ইসের বেজ যেগুলা সমান সেগুলোর পাওয়ার গুলা যোগ করে দেওয়া হচ্ছে, ঠিক আছে, আর কিছুই না, বেসিক, খুবই বেসিক জিনিস। এইবার আসি, আমি একটা জিনিস বুঝানোর চেষ্টা করি, যেটা হচ্ছে আমি যদি বলি এক্স টু দি এক্স না, আমি যদি বলি এক্স টু দি পাওয়ার এ ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাহলে এর মান কত বলতে পারবেন? 2 স্যার। 2। আমি যদি বলি এক্স টু দি পাওয়ার এ ইন্টু ওয়াই টু দি পাওয়ার বি ইকুয়াল টু এক্স স্কোয়ার ওয়াই কিউব, তাহলে কি বলতে পারবেন যে এ ইকুয়াল টু কত আর বি ইকুয়াল টু কত? ইকুয়াল টু আর বি ইকুয়াল টু 3। 3, তাই না? খুব সিম্পল জিনিস, ঝামেলা কিছু নেই। এই সিম্পল জিনিসটা এখানে অ্যাপ্লাই করি। দেখেন এই পাশে m এর পাওয়ার আছে 1 আর এই পাশে m এর পাওয়ার আছে হচ্ছে c প্লাস d। এই পাশে l এর পাওয়ার আছে এটা, এই পাশে l এর পাওয়ার হচ্ছে 1। রাইট হ্যান্ড সাইডে t এর পাওয়ার হচ্ছে মাইনাস b মাইনাস d, আর লেফট হ্যান্ড সাইডে t এর পাওয়ার হচ্ছে -2। অবশ্যই স্বাভাবিকভাবে এই দুটো সমান হতে হবে না, এই যে এই সিস্টেম, এই থিওরি অ্যাপ্লাই করতে হলে, তাই না? একই তো না, একই জিনিস তো। সো আমরা লিখতে পারি যে লিখতে পারি যে c প্লাস d ইকুয়াল টু m এর পাওয়ার হচ্ছে 1, 1, a এর পাওয়ার হচ্ছে a প্লাস b মাইনাস 3c মাইনাস d ইকুয়াল টু 1, আর মাইনাস b মাইনাস d ইকুয়াল টু -2। এটাকে আমি একবারে লিখে ফেলি যে b প্লাস d ইকুয়াল টু। তাহলে দেখেন আমরা এইখান থেকে এই তিনটা ইকুয়েশন পাইছি, এই একটা, এই একটা এবং এই একটা। এটা এটা কিভাবে পাইছি, এটা কারোর বুঝতে কি কোনো প্রবলেম আছে? এখনো পর্যন্ত আমরা কিভাবে পেলাম, মাত্রা কেন বসালাম, মাত্রা বসানোর পরে আসলে কি করলাম, এই এই যে পাওয়ার গুলোর মান, এইটা 1 কিভাবে হলো, কিভাবে 2 হলো? স্যার কেটা কোথায় গেল স্যার? আচ্ছা, কে তো কনস্ট্যান্ট, কে তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে হচ্ছে এই যে বললাম 1 2 3 4 5 6 7 8 বা নিউমেরিক্যাল ভ্যালু, আমরা কে এর মান জানি না এখনো পর্যন্ত। কে, আমি যদি বলি যে 2, এই 2 এর কোনো একক আছে, এই সংখ্যাটার কোনো একক আছে, নাই তো, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। 3, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। 2.5, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। তো কে হচ্ছে একটা কনস্ট্যান্ট, ঠিক আছে, যেটার মান, এটা একটা ভ্যালু আছে নির্দিষ্ট হয়তো, যেটা আমরা এখানে বের করছি না। আমাদের তো বেসিক্যালি আমরা মাত্রা নিয়ে কাজ করছি, মাত্রা যখন কোনো কনস্ট্যান্ট জিনিসের মাত্রা নাই, এটা মাথায় রাখবে, কোনো কনস্ট্যান্টের মাত্রা হয় না, ভেরিয়েবলের মাত্রা হয়, ঠিক আছে। আচ্ছা,
তো এবার আমাদের টার্গেট কি ছিল? আমাদের বেসিক্যালি টার্গেট ছিল এই যে ইকুয়েশনের এই যে এ বি সি ডি, এই চারটা জিনিস আমাদের বের করা ছিল হচ্ছে বেসিক টার্গেট। টার্গেটে কিছু কাছাকাছি চলে আসছে, কিন্তু কিন্তু তাও অনেক দূরে আসছে। মোস্ট অফ দ্য ম্যাথের এই পর্যন্ত সবকিছু হচ্ছে কমন, ঠিক আছে? এখনো পর্যন্ত যতটুকু আমি ম্যাথ করছি ততটুকু পর্যন্ত সবগুলো অঙ্কের প্রসিডিওর এক্স্যাক্টলি দ্য সেম। এরপরে এসে আসে হচ্ছে একটা কমপ্লিকেশন। দেখেন আমাদের ভেরিয়েবল এখানে কয়টা? চারটা, এ বি সি ডি, চারটা ভেরিয়েবল। কিন্তু এখানে ইকুয়েশন হচ্ছে মাত্র দুইটা, সরি তিনটা। প্রবলেমটা কি হচ্ছে এখানে? আমরা এটা অনেকেই জানি, অনেকেই জানি না। যারা জানি না জেনে নেই, কোন একটা ইকুয়েশনে যতগুলো ভেরিয়েবল ততগুলো ইকুয়েশন থাকতে হবে, সেই ভেরিয়েবল গুলোর মান বের করতে হবে। যেমন আমি যদি উদাহরণ দিই, আমি যদি আপনাকে বলি যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 10, এখানে এক্স এর ভ্যালু কত এবং ওয়াই এর ভ্যালু কত আপনাকে বলতে এক একজন এক একটা মান বলবে। আমি যদি জিজ্ঞাসা করি, কেউ কেউ বলবে স্যার এক্স এর মান হচ্ছে এক্স এর মান হচ্ছে 1, ওয়াই এর মান হচ্ছে 9, সে ঠিক বলছে, ভুল বলে না। কেউ যদি বলে স্যার এক্স এর মান 2, ওয়াই এর মান হচ্ছে 8, সেও ভুল বলে না। কেউ যদি বলে এক্স এর মান হচ্ছে 2.5 আর ওয়াই এর মান হচ্ছে 7.5, সেও ভুল বলে না। তার মানে কি আলটিমেটলি আপনি এক্স আর ওয়াই এর এক্সাক্ট মানটা বের করতে পারছেন না, আপনি আন্দাজ করে নিতে পারছেন, তাই না? কিন্তু আমি যদি ইকুয়েশনে একটা টুইস্ট আনি, আমি যদি আরেকটা ইকুয়েশন দিয়ে দিই, লাইক হচ্ছে আমি যদি বলি যে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু, আমি যদি বলে দিই হচ্ছে 5, তাহলে এই দুটি ইকুয়েশন সলভ করে আপনি সুন্দর মতো এক্স আর ওয়াই এর ভ্যালু, এক্সাক্ট ভ্যালুটা বের করতে পারবেন, তাই না? এক্সাক্ট ভ্যালু, যে ভ্যালু কোনো পরিবর্তন হবে। তার মানে কি কনক্লুশনটা হচ্ছে দুইটা ভ্যারিয়েবলের জন্য আমাকে দুইটা ইকুয়েশন মাস্ট প্রোভাইড করতে হচ্ছে। তিনটা ভ্যারিয়েবল হলে আমাকে এক্সাক্ট ভ্যারিয়েবলের মানটা বের করতে হলে তিনটা ইকুয়েশন আমাকে প্রোভাইড করতে হবে। তো যতগুলো ভ্যারিয়েবল ততগুলো ইকুয়েশন আমাকে দিতে হবে আমি যদি এক্স্যাক্টলি ওই ভ্যারিয়েবলের মানটা চাই। বাট এখানে সেটা হচ্ছে না। এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে যে আমাদের ভ্যারিয়েবল হচ্ছে চারটা, বাট আমার কাছে ইকুয়েশন দেওয়া আছে হচ্ছে তিনটা। আমি সলভ করবো কিভাবে? তো মোস্ট অফ দ্য কেসে কিছু কিছু অঙ্ক দেখবেন বইতে যখন প্র্যাকটিস করতে যাবেন, অনেক সময় অনেক অঙ্ক ছোট ছোট, ওই অঙ্কগুলোর মজাটা হচ্ছে যে ওই অঙ্কে যতগুলো ভ্যারিয়েবল ততগুলো ইকুয়েশন এখানে চলে আসে। তিনটা ভ্যারিয়েবল থেকে তিনটা ইকুয়েশন চলে আসে, নর্মাল ইকুয়েশন সলভ করে ফেললেই অ্যান্সার চলে আসে। বাট যখন এরকম স্পেশাল কেস তৈরি হয়ে যায় যে ইকুয়েশন বেশি, সরি ইকুয়েশন কম, ভ্যারিয়েবল বেশি, তখন আমাদেরকে একটা স্পেশাল কেস বা স্পেশাল জিনিস বা স্পেশাল মেথড অ্যাপ্লাই করতে হয়। সেটা কোন করতে হয় যে, হ্যাঁ, প্রতিস্থাপন করে স্যার। প্রতিস্থাপন করে পারবেন না তো আপনি কিভাবে করবেন? যতই ট্রাই করতে থাকেন না কেন ঘুরে ফিরে একই জায়গায় এসে পৌঁছাবে। ঠিক আছে, ট্রাই করে দেখতে পারেন, দেখবেন যে ঘুরে ফিরে আপনি মোটামুটি 3-4 দিন 5 দিন 10 দিন 1 বছর ধরে ট্রাই করতে থাকেন, ঘুরে ফিরে আপনি যেখান থেকে শুরু করতেছেন সেখানে সেই বসে পড়বেন প্লাস্টিক। তো কি করতে হয় এখানে? এখানে করতে হয় কি, আমাকে যে কোনো একটা ভেরিয়েবলের সাপেক্ষে বাকি ভেরিয়েবল গুলোকে প্রকাশ করতে হয়। যেমন আমি জানি না বইতে কোনটা করছে, তো নাই, বইতে ডি এর সাথে করছে। আচ্ছা, কোন একটা ভেরিয়েবলের সাপেক্ষে বাকি ভেরিয়েবল গুলোকে প্রকাশ করতে হয়। লাইক আমি বলতে পারি, এখানে বইয়েরটাই বলি আমি, যে ডি এর সাপেক্ষে এ বি সি কে প্রকাশ করছে। তো এখন জিনিসটা কি, আসলে কি হইলো, কি করে আসলে জিনিসটা বোঝাতে দেখি। আমি যদি এখানে লিখি যে এই 1 নম্বর ইকুয়েশনটাকে আমি যদি একটু সাজায় লিখি যে ডি ইকুয়াল টু, সরি, সি ইকুয়াল টু 1 - ডি, লেখা যাবে? যাবে তো, তাই না? আমি এটাকে দিলাম, ধরলাম ইকুয়েশন নাম্বার 4। 2 নম্বর ইকুয়েশনটা আমি পরে নিই। আমি যদি 3 নম্বর ইকুয়েশনটা নিয়ে কাজ করি, তাহলে আমি কি লিখতে পারি যে বি ইকুয়াল টু 2 - ডি, বুঝলাম না? 5 নম্বর ইকুয়েশন এখানে কি করছি, দুইটাতে আমরা সি এবং ডি এর দুইটাকে ডি এর সাপেক্ষে প্রকাশ করছি। যদি মানে ব্যাপারটা হচ্ছে আমরা যদি সামহাও ডি জানতে পারি আমরা সি জেনে যাবো, আমরা ধরে নিচ্ছি এই জিনিসটা, সাপোজ সাপোজ ধরে নিচ্ছি আমরা যদি ডি জানি আমরা তাহলে সি বের করতে পারবো, আমাদের ডি জানি তাহলে আমরা বি বের করতে পারবো। সেম কাজটা আমি যদি 2 নম্বর ইকুয়েশনের ক্ষেত্রে করি, এ এর মান আমরা জানি না,
ডি এর মান আমরা এখানে একটু আগে বের করছি 2 মাইনাস ডি। তো সি এর মান হচ্ছে 3c, সি মানে হচ্ছে 1 মাইনাস ডি মাইনাস ডি ইকুয়াল টু 1। তো এটাকে যদি একটু সাজায় লিখি তাহলে এ ইকুয়াল টু আসে হচ্ছে 2 মাইনাস, তাহলে এটা হচ্ছে 6 নম্বর ইকুয়েশন। তাহলে দেখেন আমি ইকুয়েশনগুলো একটু মার্ক করি। এই একটা ইকুয়েশন, এই একটা ইকুয়েশন, এই একটা ইকুয়েশন। তাহলে এখানে আমরা কি করলাম, এইটাকে সাজায় গুছায় কি করলাম, আলটিমেটলি এ বি সি কে ডি এর সাপেক্ষে প্রকাশ করলাম। ডি এর সাপেক্ষে প্রকাশ করলাম, কথাটা মিনিংটা কি আমরা বুঝতে পারতেছি? যে সাপেক্ষে প্রকাশ করা বলতে কি বলছে, একজনকে আরেকজনের সাথে কম্পেয়ার করে প্রকাশ করছে সহজ ভাষায়। মানে ওইটা জানলে আমরা ওইটা পাবো, ওইটা জানলে এটা পাবো, ওইটা জানলে এটা পাবো। তো এখানে ডি জানলে আমরা এবিসি পাবো সহজ ভাষায়। এই মানগুলো আমরা বসাই। আমার কাছে আসছে তার শিখে পাবে কিসের এবিসিডি শিখে দিল ভালো মতো দেখ এবিসিডি তে 2 1 2 সেকেন্ড ঢালে এই দেখো এবিসিডি। তো কারো যদি ভালো না লাগে তাকে কাজ করবেন না, সমস্যা নাই তো। কারোর যদি খুব কষ্ট হয় এই এবিসিডি শুনতে, ক্লাস করবেন না, ঠিক আছে, সমস্যা নাই। আলটিমেটলি পরীক্ষায় তো দেখে দেখে লিখতেন, তো আমাকে এত কষ্ট করতে কেন দিচ্ছেন, তাই না? আমার দরকার নেই তো ক্লাস করার, আমি সুন্দর মতো একটু ঘোরাফেরা করি, কয়েকদিন পর দেশ ছেড়ে চলে যাবো, এখন একটু ঘোরাফেরা করি, তাহলে বলেন, আমি আরামে থাকি, আপনারা স্যার এগুলো যার যার মন মানসিকতার ব্যাপার স্যার। আপনার মতো আপনি ক্লাস করায় যান স্যার, যাদের শেখা দরকার তারা শিখে না। শিখে আমরা নেবে স্যার। মন মানসিকতাটা খারাপ হয় কখন আসলে, এই এইরকম বোকামি করলে। না এরকম ভাবে বোকামো বলার মানে রাইট কোথায়? ও আচ্ছা, ওই যে আমাদের তো, আমি আবার মাঝখানে চলে গেলাম, রেকর্ড চলছে, সমস্যা নাই। আচ্ছা, তো যেটা বলছিলাম, এই মানগুলো বসাই, তাহলে আমরা আসলে হচ্ছে এফ ইকুয়াল টু কে, তো কে এর জায়গায় থাকছেই, ডি টু দি পাওয়ার এ এর মানে কত, 2 মাইনাস ডি, ভি টু দি পাওয়ার বি, বি মানে হচ্ছে কত, বি মানে হচ্ছে 2 মাইনাস ডি, রো হচ্ছে সি, সি টু দি পাওয়ার সি, সি মানে হচ্ছে 1 মাইনাস ডি, আর মিউ, মিউ টু দি পাওয়ার ডি এর জায়গায় ডি থাকবে। দেখেন আমরা কিন্তু ডি এর জায়গায় কিছু লিখি না, ঠিক আছে, মানে শুধু এবিসি কে যেহেতু ডি এর সাপেক্ষে প্রকাশ করছি, তো স্বাভাবিকভাবেই আমরা আম, হচ্ছে এবিসি কে লিখলাম ডি এর সাপেক্ষে, আর ডি তো এখানে থেকেই যাচ্ছে। তো এটা কেন করছি আমি একটু আগে একটু এই জিনিসটা একটু বুঝাই। কারণ হচ্ছে আমরা, আমাদের কাছে এই 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 উপায়টা ছিল না যে আমাদের ডি এর মানটা আমরা বের করব বা এবিসি এর মানটা আমরা এক্স্যাক্টলি বের করব। তো আমরা কি করব, কি করতেছি, আমরা ডি কে রেখে দিচ্ছি, ঠিক আছে। এটা এটা একটা আনফিনিশড ইকুয়েশন থাকবে বেসিক্যালি, যে আমরা এক্স্যাক্টলি মানগুলো বের করতে পারিনি, আমরা বেসিক্যালি এটাকে একটা কি বলবো, শর্টকাট, শর্টকাট না, একটু একটু বাকি রেখে সলিউশন করব, লাস্টে গেলে বুঝতে পারবো জিনিসটা একটু। তো এখন আমি দেখি কে ইকুয়াল টু কে ইন্টু ডি টু দি পাওয়ার 2 মাইনাস ডি। এটা কি দেখেন তো, আমি এভাবে যদি লিখি তাহলে কি কারোর বুঝতে প্রবলেম হয়? ডি স্কয়ার বাই ডি, ডি 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 স্কোয়ার বাই ডি, ভি কেও আমরা সেম ওয়েতে লিখতে স্যার পারি এই ভি। যে ডি এর উপরে স্যার 1 মাইনাস ডি হবে না স্যার? ডি এর উপরে নাকি 2 মাইনাস? এ ভাই এ এটা এ তো, একই। এ তো, ঠিকই আছে, ঠিকই আছে। এ ভুল লিখলে, ভুল লিখলে কিন্তু জানি না। এ ইকুয়াল টু 2 মাইনাস ডি, ওইটা কি? ও হ্যাঁ হ্যাঁ, জি 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 স্যার, ঠিক আছে ঠিক আছে স্যার। জি তাহলে কি হচ্ছে, ডি ইন্টু টি, রো, রো হচ্ছে রুট টু পাওয়ার 1, নিচে রো এর মান হচ্ছে ডি। এরপরে কি করলাম আসলে, বেসিক্যালি হচ্ছে ওই ডি টু দি পাওয়ার 2 মাইনাস ডি টু দি পাওয়ার 2 মাইনাস, এটাকে এইভাবে লিখলাম, বাই আকারে লিখলাম, এখান থেকে এইভাবে লিখে দেব। তো এবার কি আমরা টু দি পাওয়ার ডি ওয়ালা, যেগুলাকে আমি যদি আমার ভাষায় বলি, এটাকে হচ্ছে গড়বড়ওয়ালা জিনিস, মানে সলিড জিনিস না, নন সলিড এক সাইডে করে ফেলবো, আর সলিড জিনিসকে এক সাইড করে ফেলবো, লাইক কে ইন্টু রো ইন্টু ডি স্কোয়ার ইন্টু ভি স্কোয়ার। এগুলো হচ্ছে সলিড, এর পাওয়ার আছে, খুব সলিড পাওয়ার আছে, ঝামেলা নাই। আর মানে পাওয়ার কাদের পাওয়ার নাই হচ্ছে মিউ, ডি,
ভি রো টু দি পাওয়ার টি। এখানে আমি একবারে এক লাইনে লিখছি, তো শর্টকাট হয়ে গেল এক লাইন, বুঝতে প্রবলেম হতে বলেন। স্যার এই লাইনটা আরেকটা বলবেন? আমি তাহলে শর্টকাটের নাম কে ইন্টু রো ইন্টু ভি স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার ইন্টু মিউ টু দি পাওয়ার টি ডি টু দি পাওয়ার টি পি টু দি পাওয়ার টি রো টু দি পাওয়ার টি। দেখেন তো, আগে এই লাইনের দিকে তাকান, এরপরে উপরের লাইনের দিকে তাকান। জি স্যার, ঠিক আছে, এখন বুঝতে পারছি। ঠিক আছে না? তাহলে এখন আমি এই জিনিসটাকে লিখি কে ইন্টু রো ইন্টু ভি স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার ইন্টু, এটাকে হোল স্কোয়ার লিখে দিতে পারি, তাই না? মিউ বাই রো ইন্টু ভি ইন্টু ডি হোল টু দি পাওয়ার টি, তাই না? জি স্যার। হোল স্কোয়ার লিখে দিলাম। এখন এখানে আসি, একটা নতুন জিনিস কাজ করব, রো ইন্টু ভি স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার ইন্টু, এটাকে বলা যায় ফাংশন অফ, এটাকে ফাই হচ্ছে ফাংশন অফ মিউ বাই রো ভি। এখন বলুন স্যার, এই টু দি পাওয়ার ডি কে আমরা কিভাবে এইটা লিখলাম? টু দি পাওয়ার ডি কে আমরা কিভাবে এইটাতে লিখলাম? স্যার এটা কি ফাই লিখছেন নাকি? ফাই ফাই, এটাকে বলে ফাংশন বেসিক্যালি। ফাংশন এই জিনিসটাকে এফ দিয়ে লেখা যায়, জি দিয়ে লেখা যায়, ফাই দিয়ে লেখা যায়, যে কোনো কিছু দিয়ে লেখা যায় আসলে বেসিক্যালি। ফাংশন বোঝানোর জন্য যে কোনো এফ জি ফাংশন সাই এগুলো দিয়ে ফাংশন বোঝানো যায়, ঠিক আছে? সমস্যা মানে ফাংশন বোঝানো হচ্ছে বেসিক্যালি। তো আসলে এটা কিভাবে লিখলাম, কেন লিখলাম, আমি একটা উদাহরণ দিই। আমি এই পাশটা আমি মুছে ফেলতেছি, বাম সাইডটা। আমি যদি বলি একটা উদাহরণ দিই, ঠিক আছে? এটা উদাহরণ দিতেছি, এটা হচ্ছে পুরোপুরি এক্সাম্পল। এটা 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 কি রাফ, ঠিক আছে? আমি যদি বলি যে এক্স ওয়াই ইকুয়াল টু, আচ্ছা বলি জেড ইকুয়াল টু এক্স স্কোয়ার ওয়াই কিউব, তাহলে আমি যদি ফাংশনালি লিখতে চাই, জেড ইকুয়াল টু আমরা বলতে পারি ফাংশন অফ এক্স এন্ড ওয়াই, তাই না? জেড হচ্ছে এক্স আর ওয়াই এর উপরে নির্ভর করতেছে। মানে আমি যদি বলি যে জেড এর মান কত, আপনি বলবেন আমাকে স্যার জেড এক্স আর ওয়াই এর মান বলেন, আমি হচ্ছে জেড এর মান বলে দিচ্ছি। তো কথাটাই তো এটা, তাই না? যে জেড ইজ এ ফাংশন অফ এক্স এন্ড ওয়াই। আমরা কি করলাম, আমরা এটা থেকে এটা লিখলাম, তাই না? এই জেড এর এই এক্স স্কোয়ার বাই ওয়াই কিউব, এটা থেকে এটা লিখতে পারছি না। আমি যদি উল্টা কাজটা করি, আমি যদি বলি যে এইটা নাই, আমি শুধু এইটা বলে দিলাম, তাহলে কি আপনারা কোনোভাবে এটা থেকে বের করতে পারবেন জেড আর এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্কটা কত, কিভাবে কি? স্যার ওরা আপনার গুণ অবস্থায় আছে, এটা বোঝা যাচ্ছে স্যার। এটুকু বুঝতে পারবে, হ্যাঁ গুণ অবস্থায় আছে, বা তাদের মধ্যে একটা গুণ না হোক বা যোগ বিয়োগ হোক, বা তাদের মধ্যে সামহাও একটা সম্পর্ক আছে। জি স্যার, কিন্তু কিন্তু পাওয়ার কত আছে এগুলো বোঝা যাচ্ছে না স্যার, এক্স্যাক্টলি বোঝা যাচ্ছে না। তো তার মানে কি, যে যে ইকুয়েশনটা আমি লিখছিলাম সেটা থেকে এটা লেখাটা অনেক সহজ, কিন্তু এটা থেকে আমি যদি ওই ইকুয়েশনটাতে ফেরত আসতে চাই, এটা সম্ভব না, তাই না? এটা ইরিভার্সিবল প্রসেস না। জি স্যার। এটা রিভার্সিবল প্রসেস না, এটা ইরিভার্সিবল প্রসেস। তো তার মানে কি, আমি যদি এটাকে ফাংশনাল লিখতে চাই, তাহলে আসলে আমাদেরকে এরকম করতে হয়, এক্স টু দি পাওয়ার এ ওয়াই টু দি পাওয়ার বি, এরকম একটা ধরে নিতে হয়, ঠিক আছে? এর একটা পাওয়ার আছে, একটা বি এর পাওয়ার আছে, বা এক্স প্লাস ওয়াই এটা একটা পাওয়ার আছে যেটা আমি জানি না, সারেন্ডার করে নিতে হয়। এখানে তো তাই হচ্ছে। এখানে কি করছি, মিউ রো ভি ডি এর পাওয়ার হচ্ছে ডি, এর তো পাওয়ার আমি জানি না, ডি তো জানি না, তাই না? সেখান থেকে আমরা লিখছি হচ্ছে এটা, মানে বেসিক্যালি এখন হয়ে গেছে এটা ইরিভার্সিবল প্রসেস। এখন হতে পারে না, আমি এটা বলে দিলে আপনি এটা লিখতে পারবেন, আর এটা লিখে দিলে তো আপনি এটা লিখতে পারবেন, একই তো কথা, তাই না?
এখন এটা কি হয়েছে, রিভার্সিবল হয়েছে, এটা থেকে এটা লেখা যায়, এটা থেকে এটা লেখা যায়, কিন্তু আগে যেটা ছিল, আগে একটু আগে যেটা লিখলাম জেড ইকুয়াল টু এক্স স্কোয়ার ওয়াই কিউব, এটা থেকে আপনি এটা লিখতে পারবেন, কিন্তু এটা থেকে আপনি এটা লিখতে পারবেন না। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ। স্যার জেড ইকুয়াল টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই কিউব, সেজন্য হুম। আমরা ফাংশন অফ এক্স ওয়াই লিখছি। যদি স্যার এটা ইনটুতে না থাকে প্লাসে বা মাইনাসে বা কথা। ডিভাইডেডে থাকতো, তাহলে আমরা কিভাবে লিখতাম ফাংশন? একই কথা, একই কথা, একই কথা। সেম ভাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেম সেম জিনিস, কোনো কোনো পার্থক্য নেই। তাহলে স্যার এখানে স্যার কিউ, আমরা যখন ফাংশনটা লিখছি তাহলে স্যার মিউ বাই রো বি ডি লিখছি কেন এটা, স্যার? তাহলে চারটা তো স্যার এক লাইন লিখতে পারি। আহ, এক লাইনে লিখতে পারি বলতে মানে এই যে স্যার ও ফাংশন আচ্ছা, অফ এক্স ওয়াই ও আপনি আচ্ছা, লিখছেন বুঝছি স্যার, বুঝছি বুঝছি এখানে বুঝছি। এক্স মানে স্কোয়ার গুণ আছে সেই জন্য। মানে কমা দিয়ে লিখতে পারি সেটা বলতে হচ্ছে। জি। এই যে এইভাবে কমা দিয়ে লিখতে পারি, হ্যাঁ কমা দিয়ে লিখতে পারি, কোনো সমস্যা নেই, একই কথা, কোনো সমস্যা নেই, কমা দিয়ে লিখতে পারি। ঠিক আছে, এটা কোনো কোনো প্রবলেম নেই। কমা দিয়ে লিখলে আপনি যদি লেখেন এটাকে যে ফাংশন অফ মিউ রো ভি টি, একই কথা, ভুল কিছু নাই। জি স্যার। ঠিক আছে। সো এভাবেও লেখা যায়, এভাবেও লেখা যায়, যেভাবে লেখেন না কেন, একই 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 সিস্টেম, ভুলের কিছু না। তো আহ, তো এইটা কারণে হচ্ছে এইভাবে এটা ফাংশনালি লিখছে। এখন আসলে যদি কোশ্চেনে আমি একটু একটু সহজ করে দিই জিনিসটা, হয়তো জিনিসটা পরীক্ষার পর্যন্ত যতদিনে পরীক্ষা দিবেন ততদিনে এই জিনিসটা মাথায় থাকবে কিনা জানি না, আমি একটা জিনিসটা সহজ করে দিই। জিনিসটা হচ্ছে যদি কোশ্চেনে যদি বলে না দেয় যে ফাংশনাল রিলেশনশিপ বের করতে, ফাংশনাল রিলেশনশিপ আমি কোথায় লিখি, যদি বলে যে ফাংশনাল রিলেশনশিপ, এটা যদি বের করতে বলে তাহলে এই কাজটা করবেন। ঠিক আছে, তাহলে এই যে টু দি পাওয়ার ডি থাকলে জিনিসটাকে এইভাবে লিখে ফেলবেন। আর যদি না বলে, যদি বলে শুধু এক্সপ্রেশন বের করতে, তাহলে এইভাবে রাখলেও চলবে। আমার পক্ষে থেকে কোনো সমস্যা নেই, পার্সোনালি আমার পক্ষে থেকে কোনো সমস্যা নেই, কারণ আসলে জিনিসটা দুইটা একই জিনিস, বেসিক্যালি বুঝলে হলো। সো যদি কোয়েশ্চেন এক্সপ্লিসিটলি, লাইক আমি একটা অঙ্ক দেখাই, আহ, যেমন একটা ম্যাথ আছে, এক্সপ্রেস দ্য ফাংশনাল রিলেশনশিপ বিটুইন দিস ভেরিয়েবলস, এটা দেন এই কাজটা করতে হবে, এই যে ফাংশন, এই কাজটা করতে হবে। ঠিক আছে, আর যদি না বলে, লাইক লিটারে নর্মালি বলে দিচ্ছে, তাহলে দরকার নেই। ঠিক আছে, লাইক এক্সপ্রেস দ্য ইন টার্মস অফ দরকার হলে তাহলে দরকার নেই এভাবে করা। ঠিক আছে। তো আসলে এটা মাথায় রাখতে চাইলে রাখতে পারেন পরীক্ষা পর্যন্ত, যদি এটা একটু সহজ করে দিবেন জিনিসটা। আচ্ছা, তো আহ, এখনো পর্যন্ত কি কারো কোনো কিছু বুঝতে প্রবলেম আছে? যতক্ষণে আপনারা বলবেন ততক্ষণে আমি অ্যাটেন্ডেন্সটা পরিষ্কার করে রাখবো। না স্যার, ম্যাথ কি স্যার ওইখানেই আনসার আমরা ওইটাই লিখবো? হ্যাঁ হ্যাঁ, ওই যে ওই পর্যন্তই শেষ ম্যাথ। এই যে আচ্ছা, আমি screenshot share করছি। স্যার ওই যে এই যে, ফাই ইনটু এটা লেখা লাগবে না না? এটা এই যে বললাম, যদি কোশ্চেনের ভাষায় বলে দেয় ফাংশনাল রিলেশনশিপ লিখতে, তাহলে ওটা লিখবেন। আর যদি না লিখতে বলে তাহলে এটা লেখার প্রয়োজন নাই, লিখলেও তাহলে ভুল হবে না, না লিখলে আগের লাইনেই শেষ হয়ে যাবে। এখানে শেষ হয়ে যাবে, সমস্যা নেই। তাহলে আসলে এফ ইকুয়াল টু এই যে ইকুয়েশনটা, এফ ইকুয়াল টু এই যে ডট ডট ইকুয়েশনটা, এটা হচ্ছে আমাদের ফাইনাল ইকুয়েশন। ঠিক আছে, বইতে আমি বের করে দেখাই। দেখেন এই হচ্ছে এফ ইকুয়াল টু, ঠিক আছে, এটা হচ্ছে লেকচার নাম্বার 6। আচ্ছা, কারো কি কোনো এটা বুঝতে কারোর কোনো প্রবলেম হচ্ছে? না স্যার। আচ্ছা, তো
দেখতে থাকেন, আমি আপনাদের অ্যাটেন্ডেন্সের পোস্টটা দিতে থাকি ইন দ্য টাইম।